দেখুন, আমার কাছে আসবেন না। আমার পা ধরে সালাম করার কোনো দরকার নেই। শুনেছি আপনি আমার বড় মামাতো ভাইয়ের বান্ধবী হন। আমার থেকে 1 বছরের সিনিয়র। শোনেন, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনাকে বিয়ে করেছি বাবার পীড়াপিড়িতে। সত্যি বলতে আপনি আমার নামে বউ, কিন্তু আপনাকে আমার সামান্যতম পছন্দ হয়নি। বাসর ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, সেই সাথে মোমবাতিগুলো জ্বলছে। চারিদিকে রজনীগন্ধার তীব্র ঘ্রাণ, কিন্তু এই সুবাস অনেকের নাকে বিষের মতো লাগছে। সে দরজার কাছে দাঁড়িয়ে অবজ্ঞা দৃষ্টিতে তাকিয়ে আছে বিছানায় বসে থাকা ঘোমটা টানা মেয়েটার দিকে। অনেক কাছে এসেই কথাটা বলল। অবন্তী মাথা নিচু করে বসে থাকে। তার হাতের আঙুলগুলো শাড়ির আঁচল শক্ত করে খামচে ধরে আছে। সে খুব ধীর গলায় প্রশ্ন করে। সত্যি কি আমাকে তোমার পছন্দ হয়নি অনিক সাহেব? অনেক তাচ্ছিল্য ভরা একটা হাসি দেয়। সে গায়ে শেরওয়ানিটা খুলতে খুলতে অবন্তীর সামনে এসে দাঁড়িয়ে বলে। না, হয়নি। আমার আপনার মতো মেয়েকে কেন পছন্দ হবে? আমি সারা জীবন বিদেশ থেকে পড়াশোনা করেছি। সুন্দরী মেয়েদের অভাব হয়নি। এমনকি আমার সুন্দরী কাজিন মেয়েকে আমি পছন্দ করি। আপনার মতো গরিব কালো মেয়েকে পছন্দ করার কোনো মানে আছে? দূরে থাকুন আমার থেকে। স্বামী স্ত্রীর এসব ন্যাকামো আমার সাথে দেখাবেন না। অবন্তীর দুই চোখ পানিতে ভরে ওঠে। চুপ করে এক ফোঁটা পানি লাল বেনারসির উপর পড়ে। সে মুখ তুলে অনেকের দিকে তাকায়। অনেক যখন ঘরে ঢোকে তখন সে সালাম করার জন্য বিছানা থেকে নামছিল। তখনই অনেক এমন করে কথা শোনালো। অনেকের চোখে মুখে রাজ্যের বিরক্তি। আমি তো কোনো ন্যাকামো করছি না। আমি শুধু জানতে চাইছি, আমার অপরাধটা ঠিক কোথায়? আমি কালো বলে, নাকি আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে বলে? দুটোই। তার চেয়ে বড় অপরাধ আপনি আমার বড় ভাই সমতুল্য মামাতো ভাই ইমতিয়াজ ভাইয়ের ফ্রেন্ড। আপনি বয়সে আমার বড়। আমার রুচি অতটাও খারাপ না যে একজন বয়স্কা আর শ্যামলা মেয়েকে নিয়ে সংসার শুরু করব। বাবার এক জেদের কারণে আজ আমার লাইফটা হেল হয়ে গেল। আমি জানি আমি সুন্দর নই, কিন্তু তোমার বাবা কেন এই বিয়েটা করালেন সেটা কি তুমি জানো? বাবা যা করেছেন সেটা একটা ইমোশনাল ব্ল্যাকমেল। ওনার ধারণা আপনি খুব সতীলক্ষ্মী। আপনার মতো কেয়ারিং মেয়ে নাকি দুনিয়াতে আর নেই। ফালতু যত সব কথা। মেহি দেখতে যেমন গ্ল্যামার্স তেমনি স্মার্ট। ওর পাশে আপনাকে মানায় না অবন্তী। আয়নায় নিজের মুখটা একবার দেখেছেন? এই যে এত ঘামছেন, কালো মুখটা আরও বিশ্রী লাগছে দেখতে। অবন্তী দীর্ঘশ্বাস ফেলে। সে উঠে দাঁড়ায় এবং অনেকের খুব কাছে যায়। অনেক দুপা পিছিয়ে যায়, যেন কোনো অচ্যুত বস্তু তাকে ছুঁয়ে দেবে। আপনি চাইলে আমি এই ঘর থেকে চলে যেতে পারি অনিক সাহেব। আপনার চোখের সামনে আমি থাকবো না। আপনি মিহিকে ভালোবাসেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের তো বিয়ে হয়ে গেছে। অন্তত মানুষ হিসেবে একটু সম্মান কি আমি পেতে পারি না? সম্মান তো যোগ্যতার উপর ভিত্তি করে পাওয়া যায়। আপনার কি যোগ্যতা আছে? আপনি ইমতিয়াজ ভাইয়ের সাথে আড্ডা দিতেন, ঘুরতেন। আমার মামাতো ভাইয়ের উচ্ছিষ্ট মেয়েকে আমি বিয়ে করব, এটা ভাবতেই আমার ঘৃণা করছে। অবন্তী স্তব্ধ হয়ে যায়। এই অপমান সে সহ্য করতে পারছে না। তার কণ্ঠস্বর কেঁপে ওঠে। ছি, আপনার মুখ থেকে এমন কথা আশা করিনি। ইমতিয়াজ আমার বন্ধু, ও আমাকে বোনের মতো দেখে। আপনি এভাবে নোংরা কথা বলতে পারলেন? সত্যি সবসময় তেতোই হয়। এখন নাটক বন্ধ করে ওই সোফায় গিয়ে ঘুমান। বিছানায় আসার চেষ্টা করবেন না। আমি আপনার মতো কারো ছোঁয়া সহ্য করতে পারবো না। শরীর থেকে একটা অদ্ভুত গরিবের গন্ধ আসে আপনাদের। তাছাড়া আপনার মতো মেয়েকে অমতে বিয়ে করেছি হয়েছে। এগুলো জাস্ট বিরক্তিকর বিষয়। অনেক কথাগুলো বলেই দড়াম করে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। অবন্তী বিছানার এক কোণে বসে পড়ে। কান্নায় তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু শব্দ করতে পারছে না। আজ তার বাসর রাত, অথচ এই রাতে সে শুনছে সে কালো, সে বয়স্ক এবং সে উচ্ছিষ্ট। অনেকের বাবা আশরাফ সাহেব কেন এই জেদ করলো, তার পিছনের কারণটা অবন্তী জানে, কিন্তু অনেক জানে না। অনেকের মেজাজ বরাবরই উগ্র। সে উশৃঙ্খল জীবনযাপন করত বিদেশে। কিছুক্ষণ পর অনেক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। টি শার্ট আর ট্রাউজার পরে সে বিছানায় আয়েশ করে বসে আছে। অবন্তীকে দেখে বলে। কি হলো? ওখানে সংসেজে বসে আছেন কেন? লাইটটা বন্ধ করুন, সোফাতে যান। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝেছেন? ভাইবেন না যে মেয়ে বলে তাকে পেয়ে যা ইচ্ছা করব, এমনটা কিছুই না। আমি অন্যরকম। ইন্টারেস্ট না থাকলে
কাপড় খুলে দিলেও আমি তাকাবো না। তাই আপনি যা খুশি করতে পারেন, তবে আমাকে বিরক্ত করবেন না। আর হ্যাঁ, আমি ডিভোর্সের বিষয়টা দেখছি। আর শুনুন, বাবাকে এসব জানতে দেবেন না। ডিভোর্স? বিয়ের রাতে ডিভোর্সের কথা বলছো? বিয়ে যখন করতে চাওনি তখন কেন বিয়েতে হ্যাঁ বললে? চলে যেতে পারতে। তোমাদের মতো মানুষের কাছে পরিবারের সম্মান আবার বড় হলো কবে? দেখুন, এত বেশি প্যাচাল করার সময় নেই আমার। বললাম তো, আমি বিয়ে করতে চাইনি, বাবার কারণে করেছি। বাবা আপনাকে পছন্দ করে, তার ধারণা আপনি লক্ষ্মী। কিন্তু এসব আমার কাছে না। এখন দূরে যান তো, অসহ্য। অবন্তী কোনো উত্তর দেয় না। সে নিঃশব্দে উঠে গিয়ে লাইটের সুইচ টিপে ঘরের আলো নিভিয়ে দেয়। অন্ধকারের মাঝে জানালা দিয়ে আসা চাঁদের আলোয় অনেকের মুখটা দেখা যাচ্ছে। অবন্তী খাটের পাশে সোফাটায় গিয়ে কুঁকড়ে শুয়ে পড়ে। মনে মনে অবন্তী বলে, আমি কালো হতে পারি অনেক সাহেব, কিন্তু আমার মনটাকে একবারও দেখার চেষ্টা করবেন না? আমি গরিব ঘরের মেয়ে বলেই কি ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই? রাতের নিস্তব্ধতায় অনেকের নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। সে খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু অবন্তী চোখে ঘুম নেই। সে ভাবছে কালকের কথা। কাল থেকে এই বাড়িতে তার এক নতুন যুদ্ধ শুরু হবে। অবন্তী বুঝতে পারে না মিহি নামের মেয়েটিকে, তবে অনেক যেহেতু বারবার তার নাম নিচ্ছে, নিশ্চয়ই সে খুব সুন্দরী হবে। অবন্তী নিজের হাত দুটোর দিকে তাকায়। মেহেদির রঙটা খুব গাঢ় হয়েছে। বড়রা বলে মেহেদির রং গাঢ় হলে স্বামী নাকি খুব ভালোবাসে। অবন্তী হাসে। তার ভাগ্যটা বোধহয় এই প্রবাদের উল্টো। পরদিন সকালে অনেকের ঘুম ভাঙে সূর্যের কড়া আলোয়। সে চোখ কসলাতে কসলাতে উঠে বসে। দেখে ঘরের ভিতরে অবন্তী নেই। ড্রেসিং টেবিলের উপর এক কাপ গরম কফি ধোয়া ছাড়ছে। পাশে একটা চিরকুট। অনেক চিরকুটটা হাতে নেয়। হাতে তাতে খুব সুন্দর করে লেখা, আপনার কফি, চিনি কম দিয়েছি, যেমনটা আপনি পছন্দ করেন, ফ্রেশ হয়ে খেয়ে নেবেন। অনেক রাগে চিরকুটটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেয়। ন্যাকামি, কফি বানিয়ে দিলেই কি আমি গলে যাব? মিহি থাকলে এখন রোমান্টিক কোনো গান বাজতো, আর এই মেয়ে এসেছে কফি খাওয়াতে। অসহ্য। অনেক তার ফোনটা নিয়ে মিহিকে কল দেয়। মিহি রিসিভ করে। মিহি, আমাকে ভুলে গেছো? তোমাকে ভুলবো আমি? তুমি তো বউ পেয়ে আমাকে ভুলে গেছো। তা কেমন আদর করলা বউটাকে? সেই নিশ্চয় তোমাকে অনেক বেশি রোমান্টিক সঙ্গ দিয়েছে। ধুর, রাখো তো তার কথা। আমার থেকে পছন্দ না, জানিয়ে দিয়েছি, ডিভোর্স দিয়ে দিব। তুমি শুধু অপেক্ষা করো। তোমার বাবা মেনে নেবে? কেন মানবে না? বাবার কথাতে বিয়ে করেছি, এবার বাবা আমার কথাও শুনবে। তাহলে ঠিক আছে, অপেক্ষাতে রইলাম। আজাইরা ফালতু গরিব, দেখতে বাজে একটা মেয়েকে আমার কপালে জুটিয়েছে বাবা। মুখ দেখলেও রাগ লাগে। আবার সে আমার সিনিয়রও, আরও অসহ্য লাগছে। মুডটাই খারাপ হয়ে গেছে। থাকো, পরে কথা বলবো। কথাটা বলে ফোন কেটে দেয় অনেক। দরজার ওপাশে অবন্তী এসে দাঁড়িয়েছিল অনেকটা আগে। অনেকে খাবারের জন্য ডাকতে পাঠিয়েছে তার বাবা। অবন্তী এসেছিল ডাকতে। অনেকের ফোনে কথা বলা দেখে সে ভিতরে আসেনি, কিন্তু ঠিকই অনেকের কথাগুলো শুনেছে। অবন্তীর মনটা আরও খারাপ হয়ে যায়। সে চুপচাপ আবারও নিচে চলে গেল। ওদিকে অনেক কফির কাপটা হাতে নিয়ে একটা চুমুক দেয়। স্বাদটা ঠিক যেমন সে চেয়েছিল তেমনই আছে। অনেক একটু থতমত খেয়ে যায়। এই মেয়েটা জানলো কিভাবে সে কেমন কফি খায়? সে তো কখনো তাকে বলেনি। নিশ্চয়ই তার মায়ের থেকে শুনেছে। অনেক ফ্রেশ হয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রেসিং রুমে তার বাবা আর মা, ড্রয়িং রুমে তার বাবা ও মা নাস্তা করছে। অবন্তী মাথা নিচু করে টেবিলে খাবার সাজাচ্ছে। আরে অনেক যে, তা কেমন কাটালে কাল? নিশ্চয়ই অবন্তী তোমাকে অসম্মান করেনি। না বাবা, আমার তো তাকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা অনেক ভালো। আমি প্রথমবারই তাকে পছন্দ করতে শুরু করেছি। অনেকের কথায় অবন্তী চমকে যায়। সে বুঝে গেছে অনেক তার বাবার সামনে কিছুই বলবে না। আশরাফ বলে, সেটাই তো, মেয়েটা কত লক্ষ্মী তুমি জানো না অনেক? মেয়েটার বাবা আমার কত কাছের বন্ধু। তোমার মামা, আমি আর শাহেদ ভাই মানে অবন্তীর বাবা কত ক্লোজ ফ্রেন্ড। তোমার মামাতো ভাইয়ের বদৌলতে অবন্তীর সাথে পরিচয়। যদিও অবন্তীর বাবা আমার যখন কিছু ছিল না, তখন তার সব পুঁজি আমাকে দিয়ে বলেছিল বিজনেস করতে, টাকা হলে পরে শোধ করে দিতে। যদিও অনেক কিছু দিয়েই শোধ করেছি,
তবুও সে ঋণ কি আর আদৌ শোধ করা যায় বাবা? বলো তো। এর জন্য যখন শুনি তার মেয়ের বিয়ে হচ্ছে না টাকার জন্য, ছেলেটা টাকা না পেয়ে চলে গেছে, তখনই এই সুযোগটাই নিলাম, আমার ঘরের বউ করে নিয়ে আসলাম। তুমি জানো না অনেক, অবন্তীর কত নম্র আর ভদ্র মেয়ে, যে কেউ ওর ব্যবহারে তাকে পছন্দ করতে বাধ্য হবে। সবে তো বিয়ে হলো, কয়দিন যাক, দেখবে ওর প্রতি তোমার ভালোবাসা বেড়েই চলেছে। আশরাফ সাহেব এক নাগাড়ে কথাগুলো বলে পানি খেলো। অনেকের নাক ফুলে যাচ্ছে বিরক্তিতে। সে অবন্তীর দিকে তাকিয়ে রাগ প্রকাশ করে। অবন্তী কিছুই বলে না। খাবার শেষ করে রুমে আসে দুজন। অনেক রেগে বলে, এই, আপনাকে না বলেছি আমার সামনে আসবেন না? আপনি তো দেখি হেব্বি ছাসরা। আপনার মতো মেয়ে আমার বাবাকে কিভাবে বশ করলো? ভালোই তো দান মারছেন। দেখো অনিক সাহেব, বাজে কথা বলবে না। নিজের মতো করে সব কিছু কেন ভাবছো? আমি নিজেও জানতাম না তোমার সাথে আমার বিয়ে হবে। শেষমেশ কথাটা শোনা মাত্রই অনেক এসে অবন্তীর গালে একটা চড় বসিয়ে দেয়। অবন্তী এক দৃষ্টিতে গালে হাত দিয়ে অনেকের দিকে তাকিয়ে থাকে। অবন্তী তার বাবার একমাত্র আদুরে সন্তান। তাকে কেউ কখনো মারেনি, অথচ নতুন বরের কাছে এভাবে চড় খাবে, তাও কোনো কারণ ছাড়াই। অনেক বলে, মুখে মুখে তর্ক করিস কেন? তোর মতো মেয়েদেরকে চেনা আছে আমার। দেখ, তোকে আমার একটু ভালো লাগেনি। কালো গরিব যেটাই হোস, আমার তোকে পছন্দ হয়নি। তোর মতো তুই থাকবি, আমার সামনে কম আসবে। এভাবে মারলে আমাকে? আমি কি দোষ করেছি? আমার তো এখানে দোষ নেই। ভেবেছিলাম বরকে ভালোবাসবো, কখনো কোনো ছেলের সাথে কথাও বলিনি। তোকে কোনো ছেলে পাত্তা দিয়েছে নাকি? যত সব আজেরা কথা। ঢং করে কাঁদবি না আমার সামনে, না হলে আবার চর খাবি। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। ঠিক তখনই অনেকের ফোন বেজে ওঠে। স্ক্রিনে মিহি নামটা ভেসে ওঠে। অনেকের চেহারা মুহূর্তেই উজ্জ্বল হয়ে ওঠে। সে রিসিভ করে। হ্যালো মিহি, জানো কাল সারা রাত তোমার কথা ভেবেছি। এই অসহ্য বিরক্তকর মেয়ের জন্য আমার লাইফটা বরবাদ হয়ে গেল। তুমি একটু আসো না আমাদের বাসায়। আমি যাব, কিন্তু তোমার যে বউ আছে সে দেখলে কি ভাববে? আরে না, ও তো আমার কাছের মেয়ের মতো এখন। তুমি আসলেই বুঝবে ও কতটা খ্যাত। একদম ব্যাকডেটেড। ওর সামনেই আমরা আড্ডা দেব। তোমার মতো কিউট মেয়ের সাথে থাকতে চাইছো না? অবন্তী পাশে দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ধক করে ওঠে। নিজের স্বামীর মুখে অন্য মেয়ের প্রশংসা আর নিজের জন্য এমন অপমান কি কোনো মেয়ে সইতে পারে? কিন্তু অবন্তী স্থির থাকে। সে জানে তাকে ধৈর্য ধরতে হবে। সে আর না দাঁড়িয়ে চলে যায় ঘর থেকে। দুপুরে অনিকের বাড়িতে মিহি আসে। মিহির গায়ে অত্যন্ত আধুনিক পোশাক আর মুখে ভারী মেকআপ। সে আসতেই যেন পুরো বাড়ি করতে থাকে পারফিউমের গন্ধে। অনেক ড্রয়িং রুমে তার সাথে খুব ঘনিষ্ঠ হয়ে বসে কথা বলছে। হাই অনিক, তো এই সেই তোমার বউ? ইস, তোমার চয়েস তো বেশ, মানে তোমার বাবার চয়েস আর কি। মিহি অবন্তীর দিকে তাকিয়ে খিলখিল করে হাসে। অবন্তী তখন অনিকদের জন্য ফলের রস নিয়ে আসছিল। মিহি, ও হচ্ছে অবন্তী, আমার এক্স বউ বলা যেতে পারে। কারণ খুব জলদি ওকে আমি ডিভোর্স দেব। এই দেখো কেমন কাছের মেয়ের মতো দেখতে। তুমি একটু বসো তো, ওর পাশে পার্থক্যর তুলনাটা করি। মিহি সোফায় বসে পা দোলাতে দোলাতে অবন্তীকে আপাদমস্তক দেখে। অনিক, ও কি বিউটি পার্লারে যাওয়ার পয়সা পায় না, নাকি ওর স্কিনটাই এমন যে কোনো ক্রিম কাজ করে না? আরে, ওর বাবা গরিব স্কুল টিচার, নুন আনতে পান্তা ফোড়ায়। পার্লার যাবে কি দিয়ে? আমার বাড়িতে এসে এখন রাজভোগ খাচ্ছে, এইটাই বেশি। অবন্তী রস ভর্তি গ্লাসগুলো টেবিলের উপর রাখে। সে শান্ত চোখে মিহির দিকে তাকায়। অনিক সাহেব, আপনার বন্ধু এসেছে, তাকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। কিন্তু দয়া করে আমার পরিবার নিয়ে কথা বলবেন না। আমার বাবা সম্মানী মানুষ। ওরে বাবা, তেজ কত দেখো! যা বলছি তাই তো, গরিব নয় তো কি? মামাতো ভাই করুণা করে আমার বাবার সাথে তোর কথা বলেছে, তাই আজ এখানে আছিস, নয়তো কোনো বস্তিতে থাকতে হতো। অবন্তী কথা বাড়ায় না। সে চলে যেতে চায়, কিন্তু অনেক তাকে আটকায়। এই যে শোনেন, রসটা কি বানিয়েছেন? একদম পানসে। যান, আবার বানিয়ে আনুন। আর খবরদার মেহির সামনে ওরকম মুখ করে থাকবেন না, হাসি মুখে কথা বলবেন। অবন্তী আবারও রান্নাঘরের দিকে যায়।
তার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রান্নাঘরে এসে অবন্তী আয়নার সামনে দাঁড়ায়। কলে ট্যাপ ছেড়ে দিয়ে সে নিজের মুখটা ভালো করে ধুয়ে নেয়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি এতই কুৎসিত? শ্যামলা রং কি মানুষের অপরাধ হতে পারে? অনেকের প্রতিটি কথা তীরের মতো তার বুকে বিঁধছে। ইমতিয়াজকে সে কথা দিয়েছে, অনেকের এই উগ্র স্বভাব সে শান্ত করবে। অবন্তী আবারও ফলের রস তৈরি করে ড্রয়িং রুমে নিয়ে আসে। সেখানে অনিক আর মিহি খুব হাসাহাসি করছে। মিহি অনিকের কাঁধে হাত দিয়ে এলিয়ে আছে। দৃশ্যটা দেখে অবন্তীর ভিতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে কিছু বলল না। এই যে মহারানী এলেন, এত সময় লাগে এক গ্লাস শরবত বানাতে, নাকি ভেতরে দাঁড়িয়ে আমাদের নামে বদদোয়া দিচ্ছিলেন? আরে অনিক, ওরকম বলো না। বেচারি হয়তো ভাবছে কিভাবে আমার মতো ফর্সা হওয়া যায়, কিন্তু মেকআপ দিলেও তো ওর এই কালি মুছবে না। একদম ঠিক বলেছ মেহি। অবন্তী ট্রে থেকে গ্লাসটা অনিকের সামনে রাখে, তার হাত সামান্য কাঁপছে। তখন অবন্তী বলে, অনিক সাহেব, আপনার বন্ধু এসেছে, তাকে সময় দিন। আমাকে ছোট করে যদি আপনার আনন্দ হয় তবে আপনি সেটা করতে পারেন, কিন্তু মনে রাখবেন, অন্যর সম্মান কেড়ে নিলে নিজের সম্মান বাড়ে না। আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপনি আমার বড় মামাতো ভাইয়ের ফ্রেন্ড হতে পারেন, কিন্তু আমার এই বাড়িতে আপনি শুধু একজন অবাঞ্ছিত অতিথি। বাবার দয়ায় এই বাড়িতে আছেন, এটা ভুলে যাবেন না। অনিক, ছাড়ো না ওর কথা। চলো আমরা বাইরে কোথাও খেতে যাই। হ্যাঁ চলো, এখানে থাকলে আমারও মাথা গরম হয়ে যাবে। অনিক আর মিহি হাসতে হাসতে বেরিয়ে যায়। বিশাল বাড়িটা নিস্তব্ধ হয়ে যায়। অবন্তী দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমটা গোছাতে শুরু করে। রাত 11টা বাজে। অনিক এখনও ফেরেনি। অবন্তী ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছে। সে নিজে কিছুই খায়নি। টেবিলে অনিকের প্রিয় খাবারগুলো ঢাকা দেওয়া আছে। অনিক বলেছিল বাইরে খাবে, তাও অবন্তীর মন মানছে না। সে জানে অনেক বাইরে খেলে তার অ্যাসিডিটির সমস্যা শুরু হয়। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। অবন্তী দ্রুত গিয়ে দরজা খোলে, দেখে অনেক টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে কড়া মদের গন্ধ আসছে। সে একা নয়, মিহি তাকে ধরে আছে। উফ অনিক, আজ একটু বেশি এনজয় করেছে। ধরুন আপনার স্বামীকে। আমার হাত ব্যথা হয়ে গেল। অবন্তী ঘৃণা ভরা নয়নে মিহির দিকে তাকায়। সে অনিককে ধরে নিজের কাঁধে নেয়। অনেক ঘোরের মধ্যেই আবোল তাবোল বকছে। মিহি, তুমি এত সুন্দরী কেন? ওই ডানিটাকে সরাও আমার সামনে থেকে, আমার ওকে ভালো লাগে না। অবন্তী কোনো কথা না বলে অনিককে ধরে ধরে নিয়ে যায়। বিছানায় শোয়ানোর পর অনেক হঠাৎ অবন্তীর হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয়। দূর হন, টাচ করবেন না আমাকে। লজ্জা করে না আপনার আমাকে টাচ করতে? মিহির হাত কত নরম ছিল। চুপ করে শুয়ে থাকুন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি আপনার জুতাটা খুলে দিচ্ছি। বললাম তো দূরে যান। কেন আমার সেবা করছেন? আমি আপনাকে ডিভোর্স দেব, খুব শিগগিরই দেব। আমার মতো রাজপুত্রকে পাওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দিন। অবন্তী অনিকের কথাগুলো অগ্রাহ্য করে তার পায়ের জুতো খুলে দেয়। মদের প্রতিক্রিয়ায় সে ঘামছে। অবন্তী সারা রাত অনিকের পাশেই বসে থাকে। অনেক ঘুমের ঘোরেও বারবার মিহির নাম ধরে ডাকছে আর অবন্তীকে গালি দিচ্ছে। ভোরবেলা অনিকের ঘুম ভাঙে। সে দেখলো তার মাথাটা খুব হালকা লাগছে। পাশে তাকাতেই দেখলো অবন্তী মেঝের উপর বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে, তার হাতে একটা ভিজে তোয়ালে। অনেক বুঝতে পারে সারা রাত এই মেয়েটা তার সেবা করেছে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের বদলে আরও রাগ হয়। এই যে ওঠুন বলছি, আমার বিছানার পাশে এভাবে শুয়ে আছেন কেন? আপনাকে না বলেছি আমার থেকে দূরে থাকতে? আপনার সমস্যা কি? আর কিভাবে বললে কথা শুনবেন? হ্যাঁ, অবন্তী ধরপড় করে উঠে বসে। ঘুমের ঘোরে তার চুলগুলো অগোছালো হয়ে আছে। মুখের উপর থেকে চুল সরিয়ে অবন্তী বলে, আপনি এখন কেমন বোধ করছেন অনিক সাহেব? আমি কি আদা দিয়ে চা করে আনবো? কালকে রাতে দেখুন আমার গায়ের উপরে কতবার বমি করেছেন, কতবার যে ড্রেস চেঞ্জ করেছি। ভোরের দিকে একটু ঠিক ছিলেন। আরে কি বলি আর সে কি বলছে? দরকার নেই এসবের। আপনি সামনে থাকলেই আমার শরীর খারাপ লাগে। কাল রাতে মিহির সামনে আমি খুব ছোট বোধ করেছি। ও বারবার জিজ্ঞেস করেছিল আমি কেন আপনাকে বিয়ে করলাম। লজ্জা পাচ্ছিলাম জবাব দিতে। আমি তো কিছুই করিনি এখানে।
ওই যে আপনার মুখটা, ওই মুখটা নিয়েই তো সমস্যা। এত বিষণ্ণ কেন থাকেন? সুন্দরী মেয়েদের মতো হাসতে পারেন না? গরিব একটা খ্যাত। অভাব আমাদের ছিল অনেক সাহেব, কিন্তু আমরা অমানুষ নই। আমার বাবা শিখিয়েছে কাউকে অপমান করা মানে নিজেকেই নিচু করা, আর হাসার জন্য মুহূর্ত দরকার। আবার জ্ঞান? অনেক বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে বিছানার উপর তার কাপড় রাখা। অনেক সেগুলো বাদ দিয়ে অন্য কিছু পরে। এমন সময় অবন্তীর রুমে ঢোকে। কালকের অনেকের বমির জন্য ফ্লোরে পানি পড়ে আছে। অবন্তী সেগুলো পরিষ্কার করার জন্য আসলো। ঠিক তখনই পা পিছলে অনেকের গায়ের উপর এসে পড়ে। অনেকের সাথে ধাক্কা লাগায় সে বিছানার এক পাশে পড়ে, আর অনেক গিয়ে পড়ে আরেক পাশে। অনেক সোজা হয়ে উঠে দাঁড়িয়ে অবন্তীর গালে দেয় একটা থাপ্পড়। ওই কানা নাকি? হ্যাঁ, অদ্ভুত মেয়ে তো আপনি। আপনার সমস্যা কি? ইচ্ছে করে কাছে আসতে চান? অসভ্য মেয়েদের মতো ছেলেদের গায়ে পড়া স্বভাব আপনার। আমি ইচ্ছে করে এমন করিনি অনেক, আসলে পা পিছলে। নাটক বন্ধ করেন তো। আপনার মতো ফালতু মেয়ে আর জীবনও দেখেনি। অনেক রেগে চলে যায়। অবন্তী কেঁদে ফেলে। এতটা কষ্ট সে এর আগে কখনো পায়নি। সারা দিন পার হয়। দুপুরে অবন্তী সোফাতে শুয়ে আছে। অনেক আসে, অবন্তীকে বলে, শোনেন, মিহির সাথে কথা হয়েছে। ও একটা পার্টি দিবে ওর বাসায়, আপনাকেও যেতে হবে। বাবা জোর করেছে আপনাকে সাথে নিতে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওখানে গিয়ে বলবেন আপনি আমাদের বাড়ির দূর সম্পর্কে কোনো আত্মীয়। আমার বউ হিসাবে পরিচয় দেবেন না। আমি চাই না আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করুক। পারবেন না এটা করতে? অবন্তী স্তব্ধ হয়ে অনেকের দিকে তাকিয়ে থাকে। নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে স্বামীর এত লজ্জা। ঠিক আছে অনিক সাহেব, আমি আপনার সম্মান রক্ষা করব। আমি আপনার আত্মীয় হিসেবেই যাব। গুড, অন্তত এই বুদ্ধিটা আপনার আছে। এখন যান, আমার জন্য ব্ল্যাক কফি আনুন, আর একটু কড়া করে বানাবেন। অবন্তী ঘর থেকে বেরিয়ে যায়। তার চোখের কোণে এক ফোঁটা পানি চিকচিক করছে। সে মনে মনে ভাবছে, এই অবহেলা এতদিন সইবে সে? অনেক কি কোনোদিনও তার হৃদয়ের খবর রাখবে না? রান্নাঘরে গিয়ে অবন্তী যখন কফি বানাচ্ছিল, তখন দেখলো তার বন্ধু মানে অনেকের মামাতো ভাই ইমতিয়াজ কল করেছে। কিরে অবু, কেমন আছিস? অনেক খুব জ্বালাতন করছে না তো? অবন্তী নিজের গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলে, না রে ইমতি, ও তো খুব ভালো, আমাকে অনেক সম্মান করে। তুই তো জানিস ও একটু চঞ্চল। মিথ্যা বলিস না অবু, আমি অনেককে চিনি। ও বড়লোকের বখাটে ছেলে। ও যদি তোকে কিছু বলে আমাকে জানাবি, আমি ওকে ঠিক করে দিব। আরে না, সব ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সামনে নেব। ফোনটা রেখে অবন্তী কফির কাপ নিয়ে অনেকের ঘরে যায়। অনেক তখন ল্যাপটপে কি যেন করছিল। অবন্তীকে দেখে সে মুখটা কালো করে ফেলে। কফিটা এখানে রাখুন, আর শুনুন, কালকের পার্টির জন্য একটা ভালো ড্রেস কিনে দেবো আপনাকে। আমার কোনো দামি পোশাকের প্রয়োজন নেই অনিক সাহেব, আমার যা আছে তাতেই হবে। জেদ দেখাবেন না। আমি চাই না মানুষ ভাবুক আমার সাথে আসা কোনো আত্মীয় খ্যাত দেখতে হোক। আপনি কালো, তাতে আমার কিছু করার নেই, কিন্তু ড্রেস আপ যেন ঠিক থাকে, বুঝলেন? অবন্তী মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। তার মনে হচ্ছে সে যেন এই বাড়ির কোনো মানুষ নয়, বরং সাজিয়ে রাখা কোনো শোপিস, যা দেখতে বিশ্রী বলে মালিক তাকে ঢেকে রাখতে চায়। পরদিন সন্ধ্যায় মিহির বাসার পার্টি। অবন্তী একটা সাধারণ মার্জিত জামদানির শাড়ি পরে তৈরি হয়েছে। অনেক তাকে দেখে উপহাসের সহিত হাসি দিল। বলেছিলাম না ক্রেডিট কার্ড নিয়ে শপিং করতে? এই খ্যাতমার্কা আমলে শাড়ি পরেছেন কেন? আপনাকে দেখলে তো মনে হচ্ছে আপনি আমার নানি হতে পারেন। আমি যেমন আছি তেমনভাবেই যেতে চাই। আপনার লজ্জা লাগলে আপনি নাই বা গেলেন। বাবা নিচে দাঁড়িয়ে আছে, আমাদের একসাথে যেতে হবে। চলুন এখন। আর মনে রাখবেন, আপনি কিন্তু আমার কাজিন, বউ নন। দুজন বের হয়। গাড়িতে বসে অনেক বারবার বিহিকে মেসেজ করছে। অবন্তী জানালার বাহিরে তাকিয়ে আছে। শহরের আলোকসজ্জা তার কাছে আজ খুব ফ্যাকাশে মনে হয়েছে। মিহিদের ডুপ্লেক্স বাড়ির ছাদে পার্টির আয়োজন করা হয়েছে। গাড়ি এসে থামে বাড়ির সামনে। অনেক নামলো। অবন্তী গাড়ি থেকে নেমে অনেকের পাশে এসে দাঁড়ায়। সে খুব সাবধানে একটা জামদানি শাড়ি পরেছে, কপালে একটা ছোট্ট কালো টিপ। আপনি কি কতবার বলেছি একটু মেকআপ করতে? এই বিমর্ষ মুখটা নিয়ে ভিতরে গেলে আমার ইজ্জত থাকবে না। দেখুন,
আমাকে কেমন লাগছে আর আপনাকে দেখুন, একদম আকাশ পাতাল পার্থক্য। দয়া করে ওখানে গিয়ে কারো সামনে মুখ খুলবেন না, শুধু মাথা নেড়ে সম্মতি জানাবেন। মনে থাকে যেন আপনি আমার দুঃসম্পর্কের এক কাজিন। বউ পরিচয় দেওয়ার মতো রুচি আমার নেই। অবন্তী কিছু বলে না, শুধু ম্লান হাসে। তারা ভিতরে ঢুকতেই মিহি দৌড়ে আসে। সে আজ একটা ছোট পোশাক পরেছে। অনেকে দেখেই সে জাপটে ধরে। হাই অনিক, ইউ লুকিং সো হট। আর এটা কি? ও, তোমার সেই কাজিন না? এসো এসো, ভেতরে এসো। ঠিক সেই সময় অনেকের বাল্য বন্ধু আকাশ এক হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। আকাশ প্রায় 2 বছর পর বিদেশ থেকে ফিরেছে। সে এসেই অবাক হয়ে তাকিয়ে থাকে অবন্তীর দিকে। অবন্তী তখন একটু দূরে দাঁড়িয়ে একটা পেন্টিং দেখছিল। চাঁদের আলো আর কৃত্রিম আলোর সংমিশ্রণে তার গায়ের শ্যামলা রংটা অদ্ভুত উজ্জ্বল দেখাচ্ছে। কিরে অনিক, এক কোণে দাঁড়িয়ে আছিস কেন? আর ওই মেয়েটা কে রে, তোর পাশে দাঁড়িয়েছিল একটু আগে? অনেক হাসি দিয়ে গ্লাসে চুমুক দেয়। সে ভাবলো আকাশও বোধহয় অবন্তীকে নিয়ে মজা করবে। আরে ও আমার এক কাজিন হয়, গ্রাম থেকে এসেছে। বাবা নিয়ে আসলেন আমাদের বাসায় রাখতে কদিনের জন্য। বুঝতেই তো পারছিস, একদম ব্যাকডেটেড। ওর মেকআপ সেন্সও নেই, স্টাইলও জানে না। আকাশ কিন্তু অনেকের কথায় একদম কান দেয় না। সে এক দৃষ্টিতে অবন্তীর দিকে তাকিয়ে থাকে। তার চোখে রাজ্যের মুগ্ধতা। সে অনেকের কাঁধে একটা জোরে ধাক্কা দিয়ে বলে, কাজিন হয়? মেয়েটা কিন্তু অনেক হট। জাস্ট লুক অ্যাট হার ফিগার, একদম পারফেক্ট। সাথে ঠোঁট আর চোখ দুটো দেখ, চোখে কি এক মায়া লেগে আছে রে। গালে কিন্তু একটা টোল পরা ভাব আছে। আমি দূর থেকে খেয়াল করলাম, হাসলে সেটা নিশ্চয়ই দারুণভাবে ফুটে উঠত। তোর এই কাজিনের নাম্বারটা দে তো আমাকে এখনই। অনিকার পাশে দাঁড়িয়ে থাকা মিহি দুজনেই যেন আকাশ থেকে পড়ে। অনেক তো ভাবতেই পারেনি তার কোনো বন্ধু এই কালো মেয়েটার প্রশংসা করবে। অনেক রাগে আর বিস্ময়ে তোতলাতে শুরু করে। কি কি বলছিস আকাশ? তোর রুচি এত খারাপ হলো কবে থেকে? ওর গায়ের রং দেখেছিস? একে তোদের মতো স্মার্ট ছেলেদের সাথে মানায়? রং দিয়ে কি করবে অনেক? রং তো ধুয়ে যায়। এমন মায়াবী চেহারার মেয়েগুলো খুবই ইউনিক হয়, যা এখনকার এই তথাকথিত সুন্দর দেখতে মেয়েদের ভেতরে একদম দেখা যায় না। তারা সব কমন হয়ে গেছে, প্লাস্টিক বিউটি সব। কিন্তু দেখ না ভাই, তোর কাজিনের এক্সট্রা কোনো সাজ নেই, লুকিং একদম ন্যাচারাল। এই স্নিগ্ধতা এখনকার মেয়েদের মধ্যে পাওয়াই যায় না। কি এক রাজকীয় আভিজাত্য ওর চেহারায়। আকাশ, তুমি কি বেশি খেয়ে ফেলেছো? এই মেয়েটার মধ্যে তুমি আভিজাত্য কোথায় দেখছো? ভুল বলছো মেহির, রুচি যার যার ব্যক্তিগত। আমার কাছে ওকে দুর্দান্ত লাগছে। এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই, কারণ আমি জানি এই মায়াবী চেহারার মেয়েগুলো ভালোবাসে অনেক, স্বামীকে আগলে রাখতে জানে। এরা কখনো বেইমানি করে না। কারণ অনেক এখন তুই কোনো ফর্সা মেয়েকে বিয়ে করবি, তারা সারাক্ষণ আয়না নিয়ে পড়ে থাকবে, নানান ঝামেলা এটা সেটা নিয়ে তর্ক করবে, কত ছেলের সাথে ওঠা বসা থাকবে। এইসব আমার একদম পছন্দ না। অনেক অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশ অনেকের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কিরে, কথা বলিস না কেন? পরিচয় করিয়ে দে না একটু। তোর কাজিনের নাম্বারটা দে। আমি সিরিয়াসলি ওর সাথে রিলেশন করতে চাই। এমন একটা ন্যাচারাল বিউটি হাতছাড়া করা বোকামি হবে। পরিচয় করিয়ে দিবি কিনা সেটা বল। অনেকের ভিতরটা কেন যেন হু হু করে ওঠে। সে তো অবন্তীকে সবসময় কুৎসিত বলে ডেকেছে, অথচ তার সেরা বন্ধু তাকে ইউনিক বলছে। অনেক কোনো উত্তর দিতে পারে না। তার বুকের মধ্যে একটা অজানা জ্বালা শুরু হয়। অনিক, চলো তো এখান থেকে। আকাশ বোধ হয় সত্যিই ড্রিঙ্ক করে আউট অফ হয়ে গেছে। ওই শ্যামলা মেয়ের জন্য এত প্রশংসা করার কিছু নেই। পাগল আমি না মেহির, পাগল তো অনেক। ওর পাশে এমন একটা ন্যাচারাল বিউটি আছে, সে খেয়ালই করছে না। আমি হলে কবে ফুটিয়ে নিতাম। এই মেয়েটার চোখের দিকে তাকালে যে কেউ ডুবে যাবে। তুই নাম্বার দিবি কিনা বল। অনেক আর মিহি রাগে আর অপমানে সেখান থেকে সরে যায়। অবন্তী দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে বুঝতে পারে তাকে নিয়ে কথা হচ্ছে। সে অনেকের দিকে তাকায়, কিন্তু অনেক আজ তার দিকে ফিরে তাকাতে পারছে না। তার কানে বারবার আকাশের কথাগুলো বাজছে। আকাশ এগিয়ে যায় অবন্তীর দিকে। অবন্তী লজ্জা পায়, ভাবে আবার অনেকের কোনো বন্ধু তাকে অপমান করবে। নিজেকে আড়াল করার জন্য পা বাড়াতেই আকাশ বলে,
কোথায় যাচ্ছেন মিস অবন্তে? আপনাকে দূর থেকে দেখছিলাম, একা দাঁড়িয়ে আছেন। আপনার মুখে হাসি নেই কেন? শুনলাম গ্রাম থেকে এসেছেন, এমন পার্টিতে প্রথমবার, তাই না? চিন্তা নেই, সব কিছু দেখুন, ভালো লাগবে। ও, পরিচয় দিতে ভুলে গেছি, আমি অনেকের বন্ধু আকাশ, বিদেশেও একই সাথে পড়াশোনা করেছি। সে বলল আপনি নাকি ওর কাজিন। জি। আপনি কি জানেন আপনার কেলারায় কিউট মায়াবী ফেস আছে? কিছু না করলে আমি কি আপনার নাম্বার পেতে পারি? অবন্তী অবাক হয়, এভাবে কেউ তাকে প্রশংসা করেনি। অবন্তী চমকে তাকায় আকাশের দিকে তাকিয়ে থাকে। মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তবে ফিক করে মিহি হেসে দেয়। আকাশ যেন চোখই সরাতে পারছে না। ওদিকে তখন পার্টিতে ডান্স শুরু হয়। মিহি অনেককে টেনে নিয়ে যায় ফ্লোরে, কিন্তু অনেকের চোখ বারবার খুঁজে অবন্তীকে। সে দেখে আকাশ অবন্তীর সাথে বসে কথা বলছে। অবন্তী হাসছে। আকাশ একটা জুসের গ্লাস এগিয়ে দেয়, অবন্তী সেটা গ্রহণও করে। মিহি অনেককে ডান্সের সঙ্গী হিসেবে না পেয়ে আরেকটা ছেলের সাথে নাচতে শুরু করে। তখনই যেন অনেকের কানে বাজে ফর্সা মেয়েরা কমন হয়ে গেছে, যে কেউ তাকে চায়। অনেকের হাত পা কাঁপতে থাকে। সে বুঝতে পারে না তার এমন কেন হচ্ছে। অবন্তী যখন দেখে আকাশ অবন্তীর হাত ধরার চেষ্টা করছে, অনেক দ্রুত সেখান থেকে সরে যায়। সে আর নিতে পারছে না এই পরিবেশ। অনেক দূর থেকে দেখে অবন্তী একা বেরিয়ে যাচ্ছে। অনেক মিহিকে ছেড়ে দিয়ে অবন্তীর পিছে পিছে আসে, কিন্তু ততক্ষণে অবন্তী গেটের বাইরে চলে গেছে। অনেক রাস্তায় এসে দেখে অবন্তী একটা ট্যাক্সি ঠিক করছে। এই যে, কোথায় যাচ্ছেন? না বলে চলে আসেন কেন? এমনি ভালো লাগছে না, আমি বাড়িতে যাচ্ছি। আকাশ আপনাকে নিয়ে অনেক কিছু বলছিল, ও কি আপনাকে বিরক্ত করেছে? আপনার বন্ধু আকাশ অনেক ভালো, সে মানুষের চামড়ার নিচে মানুষ দেখতে জানে। তবে ভয় নেই, আমি কিছু বলিনি। আপনার অসম্মান হয়, কিছুই করিনি এমন। কথাটা বলেই অবন্তী চলে যায় সেখান থেকে। আর অনেক চুপ করে দাঁড়িয়ে থাকে। অনেক ফিরে আসে পার্টিতে। সে একা একটা কোণে বসে একের পর এক ক্লাস শেষ করছে। আকাশের কথাগুলো তার মাথায় হাতুড়ির মতো বাড়ি খাচ্ছে। সে সহ্য করতে পারছে না যে তার অতি সাধারণ আর কালো বউকে তার পরম বন্ধু হীরা বলেছে। রাগে, ক্ষোভে আর এক অজানা যন্ত্রণায় অনেক আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে সাথে মিহিও অন্য ছেলেদের সাথে সময় কাটাতে ব্যস্ত। মিহি আসে একটু পরে। অনিক, তুমি এভাবে ড্রিঙ্ক করছো কেন? চলো না ডান্স করি। শরমিহি, আমার ভালো লাগছে না। আকাশ কেন সব কথা বলল? ও কি আমাকে ছোট করতে চায়, নাকি অবন্তী ওকে জাদুটোনা করেছে? আরে ধুর, আকাশ তো মজা করছিল, তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? ওই কুচিত মেয়েটাকে নিয়ে কথা বলাও সময়ের অপচয়। না মিহি, ও মজা করছিল না। ওর চোখে আমি মুগ্ধতা দেখেছি। অসভ্য! আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। অনেক টলতে টলতে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মিহি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অনেক কারো কথা শোনে না। সে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। রাত তখন 2:30। শহরের রাস্তাঘাট একদম ফাঁকা। হঠাৎ একটা নির্জন মোড়ে আসতেই অনেকের গাড়ির সামনে একটা জিপ আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে। অনেক কষিয়ে ব্রেক ধরে। গাড়ি থেকে 4-5 জন মুখোশধারী লোক নেমে আসে। তাদের হাতে হকি স্টিক আর ধারালো অস্ত্র। অনেক মাতাল অবস্থায় গাড়ি থেকে নামে। এই, রাস্তা ছাড় বলছি। কারা তোরা? জানো আমি কে? তুই যেই হোস না কেন, তোর দামি গাড়ি আর ফোনটা দিয়ে দে, তাহলে জ্যান্ত ফিরবি না। তোদের এত বড় সাহস! মাতাল অবস্থায় অনেক একজনকে ধাক্কা দেয়। ব্যাস, শুরু হয় তাণ্ডব। ছিনতাইকারীরা অনেকের উপর ঝাঁপিয়ে পড়ে। হকি স্টিক দিয়ে তারা অনেকের পায়ে আর হাতে নির্মমভাবে আঘাত করতে থাকে। একটা সময় অনেক মাটিতে লুটিয়ে পড়ে। শালা খুব তেজ দেখাস, তাই না? এই নে তোর তেজের ফল। একজন নারী রড দিয়ে অনেকের মাথায় সজোরে আঘাত করে। অনেক আর্তনাদ করে ওঠে। তার মাথা ফেটে রক্তে গা ভেসে যাচ্ছে। তারা অনেকের মানিব্যাগ, ঘড়ি, গাড়ি আর ফোন নিয়ে তাকে রাস্তার পাশে নর্দমার ধারে ফেলে রেখে চলে যায়। ভোরে পথচারীরা অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বাড়ির সবাই হাসপাতালে আসে। অনেকের অবস্থা খুব আশঙ্কাজনক।
তার ডান পা আর বাম হাত ভেঙে গেছে, মাথায় গভীর ক্ষত। অপারেশন থিয়েটারের সামনে অবন্তী দাঁড়িয়ে আছে, তার চোখে পানি নেই, আছে এক গভীর হাহাকার। ডক্টর বাহিরে আসতেই অবন্তী দৌড়ে যায়। ডাক্তার সাহেব, অনেক কেমন আছে? অনেক কথা বলতে পারছে? দেখুন, ওনার মাথায় খুব চোট লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা চেষ্টা করছি, কিন্তু আগামী 48 ঘন্টা ওনার জন্য খুব ক্রিটিক্যাল। আপনারা দোয়া করুন। অবন্তী ডক্টরের হাত জড়িয়ে ধরে বলে, আপনি ওনাকে সারিয়ে তুলুন ডক্টর, বিনিময়ে আমার সব রক্ত নিয়ে নিন, যা লাগে করুন, কিন্তু অনেকের যেন কিছু না হয়। দুদিন পর অনেকের জ্ঞান ফেরে। সে দেখে তার সারা শরীর ব্যান্ডেজ, নড়াচড়া করার ক্ষমতা নেই। বেডের কাছেই অবন্তী বসা, সে তার কাজ করছে। তার চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, নিশ্চয়ই অনেক দিন ঘুমোয়নি। অবন্তী একটা বাটিতে পানি আর তোয়ালে নিয়ে অনেকের মুখ হাত মুছে দিচ্ছিল। আপনি আপনি এখানে কেন? আমার এত কাছে কেন? মিহি কোথায়? আমাকে ছোবেন না। চুপ করে শুয়ে থাকুন, নড়াচড়া করবেন না। ডক্টর আপনাকে কথা বলতে বারণ করেছে। জ্ঞান ফিরেই মিহি মিহি শুরু করেছো কেন? আমাকে চোখে পড়ে না? আমি আপনাকে বলেছি না দূরে থাকতে? আপনার মতো মেয়ে আমার সামনে থাকলে আমি কোনোদিনও সুস্থ হব না। আপনাকে আমার সহ্য হচ্ছে না, যান এখান থেকে। অবন্তী অনেকের কথাগুলো যেন শুনতেই পাচ্ছে না। সে পরম মমতায় অনেকের কপালে হাত রাখে। আপনি আমাকে যত ইচ্ছে বকা দিন, বাজে কথা শোনান, কিন্তু আমি আপনাকে এই অবস্থায় ছেড়ে কোথাও যাব না। আপনি কি জানেন আপনার জন্য আমি কত মানত করেছি? ডক্টরদের আমি পাগল করে ফেলেছি আপনার রিপোর্ট দেখার জন্য। ন্যাকামি বন্ধ করুন। আপনি কেন আমার সেবা করছেন? আমি সুস্থ হয়ে আপনাকে ডিভোর্স দেব। মিহিকে ডাকুন। ও কোথায়? অবন্তী একটু হাসে, সেই হাসিতে একরাশ বিষণ্ণতা লেগে আছে। আপনার মিহি তো একবারও ফোন করেনি অনিক সাহেব। সে নাকি হাসপাতালে আসতে ভয় পায়, তার নাকি রক্তের গন্ধ সহ্য হয় না। আপনার সেই বন্ধু আকাশ কিন্তু প্রতিদিন খোঁজ নিয়েছে। মিহি আসেনি তাতে আপনার কি? আপনি কি আমার ওপর দয়া দেখাচ্ছেন? আপনার এই সেবা আমার চাই না। এটা দয়া নয় অনিক সাহেব, এটা আমার অধিকার। আপনি স্বীকার করুন আর নাই করুন, আমি আপনার স্ত্রী, আপনার সেবা করা আমার দায়িত্ব। সারাদিন অবন্তী এক মুহূর্তের জন্য অনেকের পাশ থেকে নড়ে না। অনেক যতই ব্যথা পায় অবন্তী নার্সের উপর চিৎকার করে। আপনারা কি দেখছেন না ওনার কষ্ট হচ্ছে? ইঞ্জেকশন দিন দ্রুত, মেডিসিন দিন, আস্তে ধরুন। ডক্টররা বিরক্ত হয়ে যায় অবন্তীর উপর, কিন্তু তার চোখের পানি দেখে কেউই কিছু বলতে পারে না। রাতে অনেকের খুব জ্বর আসে, সে জ্বরের ঘোরে কাঁপছে। অবন্তী সারা রাত ধরে জলপট্টি দিয়ে যাচ্ছে। পানি পানি দিন। অবন্তী গ্লাসে করে পানি নিয়ে অনেকের মাথায় হাত দিয়ে খুব সাবধানে খাইয়ে দেয়। অনেক ঘোরের মধ্যেই অবন্তীর হাতটা শক্ত করে ধরে ফেলে। মা, খুব ব্যথা করছে মা। অবন্তী অনেকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি আছি না, আপনার কিচ্ছু হবে না, একটু ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে অনেকের জ্বর কমে যায়। সে চোখ মেলে দেখে অবন্তী মেঝের উপর বসে তার হাত ধরে মাথা নিচু করে ঘুমিয়ে আছে। অনেক কিছুক্ষণ চুপচাপ অবন্তীর দিকে তাকিয়ে থাকে। সে প্রথমবার দেখলো অবন্তীর আঙুলগুলো কত সরু আর সুন্দর, আর চেহারায় এক অদ্ভুত ক্লান্তি। মনে হচ্ছে, মনে মনে অনেক বলে, মেয়েটা কি সত্যি আমাকে এত ভালোবাসে? আমি ওকে এত অপমান করি, তবুও কেন আমার জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে? না না, ও নিশ্চয়ই আমার বাবার সম্পত্তির লোভে এইসব করছে। অবন্তী জেগে উঠতেই অনেক তার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দেয়। কেন আমার হাত ধরেছিলেন? আপনার সাহস কত? বলেছি না এখান থেকে যেতে। নার্সকে ডাকুন, আমার সাথে আপনার থাকতে হবে না। আমি নার্সকে ডাকছি, কিন্তু আপনার নাস্তা আর ওষুধ আমিই খাওয়াবো, ওটা নার্সের কাজ না। আমি খাবো না আপনার হাতের খাবার। আপনি বিষ মিশিয়ে দিলেও আমি অবাক হব না। অবন্তী দীর্ঘশ্বাস ফেলে খাবার টেবিলে সাজাতে থাকে। অনিক সাহেব, বিষ মিশিয়ে দিলে তো আপনার মুক্তি হয়ে যেত, কিন্তু আমি তো আপনাকে বাঁচাতে চাই। আমি চাই আপনি সুস্থ হয়ে নিজের চোখে দেখুন আপনার চারপাশের মানুষগুলো আসলে কেমন। এমন সময় ইমতিয়াজ ঘরে ঢুকে ফল নিয়ে। সে দেখে অনেক আবারও অবন্তীর সাথে খারাপ ব্যবহার করছে। অনেক, তুই কি মানুষ হবি না? মেয়েটা 3 দিন ধরে কিছু খায়নি ঠিক মতো, নাওয়া খাওয়া ভুলে তোর পাশে বসে আছে, আর তুই ওকে তাড়াচ্ছিস। ও কেন থাকবে ভাইয়া? ও তো আমার কেউ না। আমি মিহিকে চাই। তোর মিহি তো কাল অন্য একটা ছেলের সাথে রিসোর্টে গিয়ে ধরা পড়েছে, তার ছবি দেখবি? এই নে দেখ।
ইমতিয়াজ তার ফোনটা অনেকের সামনে ধরে। ছবিতে দেখা যাচ্ছে মিহি অন্য এক ছেলের সাথে ড্রিঙ্কস করছে আর হাসছে। অনেকের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সে জায়গায় সবটুকু ভেবেছিল সে তাকে এই বিপদে একলা ফেলে আনন্দ করছে। ফোনটা সরাও ভাইয়া, আমার এখন ঘুম পাচ্ছে। অবন্তী ইমতিয়াজকে ইশারা করে বাইরে যেতে বলে। সে আবারও অনেকের কাছে আসে। খারাপ লাগছে খুব। যাকে খুব আপন ভাবতেন সে পর হয়ে গেল। চিন্তা করবেন না, সময় সব ভুলিয়ে দেয়। এখন এই স্যুপটা খেয়ে নিন। অনেক এবার আর চিৎকার করে না, সে চুপচাপ শুয়ে থাকে। অবন্তী তাকে চামচ দিয়ে স্যুপ খাইয়ে দিচ্ছে। অনেক দেখছে অবন্তীর চোখে কত মমতা। সে প্রথমবার খেয়াল করলো অবন্তীর গালে আসলেই একটা টোল পড়ে। হাসপাতাল থেকে ফেরার পর 1 মাস কেটে গেছে। অনেকের শারীরিক অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে। ভাঙা পা আর হাতের প্লাস্টার কাটা হয়েছে, তবে এখনও সে পুরোপুরি স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। লাঠিতে ভর দিয়ে বা কারো সাহায্য নিয়ে তাকে চলতে হয়। এই 1 মাসে অনেকের মেজাজ কিছুটা হলেও নরম হয়েছে। সে আগের মতো চিৎকার করে বাড়ি মাথায় তোলে না, কিন্তু অবন্তীর প্রতি তার সে অবজ্ঞা এখনও কাটেনি। সে এখনও অবন্তীকে নিজের স্ত্রী হিসেবে মনে প্রাণে মেনে নিতে পারেনি। অবন্তী অবশ্য এসবের তোয়াক্কা করে না। অনেকের সমস্ত কাজ সে একা হাতে করে। সকালে অনেককে ধরে বাথরুমে নিয়ে যাওয়া, তাকে ধরে ধরে গোসল করানো, ভেজা গা তোয়ালে দিয়ে মুছে দেওয়া, সব অবন্তীই করে। অনেক মাঝে মাঝে বিরক্ত হয়ে হাত সরিয়ে দেয়, কড়া কথা শোনায়, কিন্তু অবন্তী নির্বিকার। এই যে গায়ের উপর ওভাবে ঘষছেন কেন? চামড়া কি তুলে ফেলবেন? আপনার কি কানে কথা যায় না? অপমান করি তবুও শোনেন না কেন? জানতো আমার থেকে দূরে, আমি একা থাকতে চাই। সাবান লেগে আছে তো অনেক সাহেব, না মুছলে চুলকানি হবে। একটু ধৈর্য ধরুন। আমি আর এ নিন আপনার কাপড়, পরে নিন। আমি একা পড়তে পারি, আপনাকে সবসময় আমার ব্যক্তিগত বিষয়ে ঠকতে হবে কেন? বাবার কাছে ভালো সাজার জন্য খুব নাটক করছেন, তাই না? অবন্তী কোনো উত্তর দেয় না। সে আলমারি থেকে অনেকের পোশাক বের করে দেয়, তারপর সময় মতো ঔষধ আর নাস্তা নিয়ে আসে। অনেক খাবার খেতে খেতে মুখও বাঁকায়। আপনি কেন এত কেয়ার করবেন আমাকে? বুঝি না, আপনার কি একটু খারাপ লাগে না? শুনেছি মেয়ে মানুষেরা নাকি সামান্য কথাতেই কষ্ট পেয়ে চলে যায়। খারাপ যেদিন লাগবে সেদিন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক মতো খান। শরীর ঠিক রাখতে হলে এই খাবারটাই আপনাকে খেতে হবে। ওষুধগুলো খেয়ে নিন, আমি আসছি। অনেক আজ সিদ্ধান্ত নেয় মিহির সাথে দেখা করবে। সে শেষবার মিহির সাথে দেখা করতে চায়। সকাল পেরিয়ে দুপুর হয়, আকাশ এসেছে। ইদানিং আকাশ প্রায়ই আসে অনেককে দেখতে, তবে অনেকের চেয়ে সে অবন্তীর সাথেই বেশি গল্প করে। আকাশ এখন জানে যে অবন্তী অনেকের বিবাহিতা স্ত্রী, কিন্তু সে অবন্তীকে নাম ধরেই ডাকে। তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। ড্রয়িং রুমে বসে আকাশ আর অবন্তী হাসাহাসি করছে। অনেক লাঠি হাতে এগিয়ে আসে। বুঝলে অবন্তী, তুমি যদি বিদেশে যেতে তবে ওখানকার শেফরা তোমার হাতের চা খেয়ে চাকরি ছেড়ে দিত। জাস্ট অসাধারণ। আর তোমার এই হাসিটা, বিশ্বাস করো, অনেক দামি। অনেক তো একটা আস্ত গাধা, ও জানেই না ও কি অমূল্য সম্পদ ঘরে রেখেছে। অবন্তী খিলখিল করে হেসে ওঠে। তার হাসিতে একটা প্রাণবন্ত ভাব আছে যা অনেককে ঘরের ভিতর অস্থির করে তোলে। তুমিও না আকাশ ভাই, আমাকে নিয়ে সবসময় বেশি বেশি বলো। আমি তো খুবই সাধারণ। সাধারণ বলেই তো তুমি ইউনিক। এই যে দেখো, তুমি হাসলে তোমার গালে যে ছোট্ট টোলটা পড়ে, ওটা দেখার জন্য অনেক ছেলের লাইন দিবার কথা। অনেককে বলো একটু চোখ খুলে দেখতে। ঘরের ভিতর থেকে অনেক সব শুনছে। সে ভাবছে, আমার বউয়ের সাথে এত কিসের হাসাহাসি? আর ওই আকাশটাই বা কেমন? বন্ধুর বউকে নিয়ে এমন কথা বলে কেন? আকাশ চলে যাওয়ার পর অবন্তী ঘরে ঢোকে। তার মুখে তখনও হালকা হাসির রেশ। অনেকে দেখে সে হাসিটা মিলিয়ে যায়। খুব তো আড্ডা দিচ্ছিলেন। আকাশ কি খুব ভালো জোক শোনায়, নাকি আপনাকে নিয়ে কবিতা লিখছিল? আকাশ ভাই মানুষ হিসেবে খুব ভালো। সে আমাকে অনেক সম্মান করে, যেটা এই বাড়িতে আমি কারোর কাছ থেকে পাইনি। সম্মান তো যোগ্যতার উপর আসে। আপনার তো যোগ্যতা কি? বরের বন্ধুর সাথে ন্যাকামি করা। বর? আমার বর আবার কোথা থেকে আসলো? অনেক চুপ করে কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপরে বলে, কথা করাবেন না, যান রুম থেকে।
অবন্তী কথা বাড়ায় না। সে অনেকের বিছানা ঠিক করতে করতে খুব ধীর গলায় বলে, অনেক, আমার বাবা বলেছিল আমাদের একবার আমাদের বাড়িতে যাওয়া দরকার। অনেকদিন হলো তো, বাবা আমাদের দুজনকে যেতে বলেছে। উনি খুব অসুস্থ, আমাদের যাওয়া উচিত। আমরা না হয় ডিভোর্স নেব, ওরা তো এসব জানে না। আপনার গ্রামে আমি যাব? ওই টিনের চালে বৃষ্টি পড়লে শব্দ হয় যেখানে? আপনার বাবা একজন সামান্য স্কুল টিচার, ওনার ভাঙা ঘরে বসে আমি নাস্তা করব? পসিবল। আমার স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বাবা গরিব হতে পারে, কিন্তু ওনার মনটা অনেক বড়। উনি আপনার জন্য অনেক কিছুই করতে পারে। আপনি একবার গেলে উনি খুব খুশি হবে। আমি কাউকে খুশি করার জন্য নিজের লেভেল নামাতে পারবো না। আপনার ওই গ্রাম্য পরিবেশে গেলে আমার অ্যালার্জি হবে। আর শুনুন, লোকজনকে কি পরিচয় দেব? আমি এই কালো মেয়েটাকে বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছি। আমার বন্ধুরা শুনলে হাসবে, মেহি শুনলে তো আমাকে ব্লক করে দেবে। মেয়ে কি এখনো আপনার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষটা আপনার বিপদে ফিরেও তাকালো না? সে কেন তাকাবে? সে তো রাজকন্যা। রাজকন্যারা কি হাসপাতালের দুর্গন্ধ সয়? সে তার মতো এনজয় করছে। আপনি তার সাথে নিজেকে তুলনা করবেন না। আপনি সেবা করেছেন কারণ আপনার দায় আছে। আমাদের ফ্যামিলির টাকা তো গিলছেন আপনি। অবন্তী এবার আর চুপ থাকতে পারে না। তার দু চোখ পানি তর হয়ে ওঠে। আমি আপনার টাকা গিলছি না অনেক সাহেব। আমি যা করছি তা শুধু ভালোবাসার টানে নয়, বরং আমার কর্তব্যের খাতিরেই করছি। আপনি যাবেন কিনা সেটা শেষবার বলুন। না, যাব না। 100 বার বলবো যাব না। আপনি চাইলে একা গিয়ে আপনার বাবাকে দেখে আসতে পারেন, আমাকে টানবেন না। অবন্তী আর কোনো কথা বলে না। সে ঘর থেকে বেরিয়ে যায়। তার বুকটা ফেটে যাচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে। আকাশ তাকে ইউনিক বলেছে, অথচ যার জন্য সে সব করছে সে তাকে কালো আর গরিব বলে বারবার খোঁচা দিচ্ছে। বিকেলের দিকে অনেক লাঠিতে ভর দিয়ে ড্রয়িং রুমে আসে। দেখে অবন্তী বারান্দায় দাঁড়িয়ে আছে। সে ফোনে কার সাথে যেন কথা বলছে। অনেক দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে শোনে। হ্যাঁ বাবা, অনেক সাহেব তো খুব ব্যস্ত, অফিসের অনেক কাজ জমে আছে, তো তাই উনি যেতে পারবে না। আমাকে একাই যেতে বললো। আপনি মন খারাপ করবেন না বাবা, পরের বার নিশ্চয়ই উনি যাবে, আমি একাই আসবো না। অনেকের ভিতরটা কেমন যেন করে ওঠে। অবন্তী তার কাছে অপমানিত হয়েও নিজের বাবার কাছে অনেকের সম্মান রক্ষা করছে। মিথ্যা বলছে যাতে পুরো মানুষটা কষ্ট না পায়। অনেক ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ে। তার কেন যেন ভালো লাগছে না। একটু আগে আকাশ যখন অবন্তীর প্রশংসা করছিল তখন তার খুব হিংসে হচ্ছিল। আবার এখন অবন্তীর এই উদারতা দেখে তার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। অনেক আজ অনেকদিন পর লাঠিতে ভর দিয়ে একা ঘরের বাইরে বের হয়েছে। মাসখানে ঘরবন্দি থাকার পর তার দম বন্ধ হয়ে আসছিল। মনের মধ্যে একটা জেদ কাজ করছিল। মিহির সাথে তার শেষ দেখা হওয়াটা খুব দরকার। সে জানতে চায় কেন মিহি তাকে এভাবে ইগনোর করলো, কেন সে একবারও হাসপাতালে তাকে দেখতে যায়নি। শহরের এক দামি রেস্টুরেন্টে অনেক যখন পৌঁছয় তখন তার শরীরটা বেশ ক্লান্ত। পা টেনে টেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। ভিতরের এক কোণে তাকাতেই অনেকের বুকের ভিতরটা জ্বলে ওঠে। মিহি বসে আছে একজন ছেলের সাথে। তারা খুব ঘনিষ্ঠ হয়ে হাসাহাসি করছে। মিহি নিজের হাত সেই ছেলেটিকে খাইয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখে অনেকের মনে হলো তার অপমানের ক্ষতগুলো আবারও টাটকা হয়ে উঠেছে। অনেক ধীর পায়ে তাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তার পরিস্থিতি টের পেয়ে মিহি চমকে ওঠে। অনেক, তুমি এখানে এই অবস্থায় বাইরে এলে কেন? অনেক কোনো উত্তর দেয় না। সে স্থির দৃষ্টিতে মিহির দিকে তাকিয়ে থাকে। মিহির মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং আছে বিরক্তি। এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখতেও তো এখন অদ্ভুত লাগছে। এই ভাঙা পা আর লাঠি নিয়ে পাবলিক প্লেসে আসা কি খুব দরকার ছিল? অনেকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হুট করেই নিজের সুস্থ হাত বাড়িয়ে মিহির গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। পুরো রেস্টুরেন্টের মানুষ স্তব্ধ হয়ে যায়। মিহির সাথে থাকা ছেলেটি উঠে দাঁড়াতে নিলেই অনেক লাঠিটা উঁচিয়ে তাকে থামিয়ে দেয়। তুই আমার কাজিন, আমার ফুফাতো বোন। তোকে আমি পছন্দ করতাম মিহি। ছোটবেলা থেকে ভেবেছি তুই আমার সবটুকু হবি। অথচ আমি যখন হাসপাতালে মরছিলাম তখন তুই একবারও আমাকে দেখতে যাসনি। আর আমি হাসপাতালে শুয়ে থেকেই জানলাম তুই রিসোর্টে গেছিস আর একটা ছেলের সাথে। এতটা খারাপ কেন তুই?
তোকে আর যাই হোক ভালোবাসা চায় না মিহি, ঘৃণা করতেও রুচিতে বাঁধে। মিহি গালে হাত দিয়ে রাগে কাঁপতে থাকে। সে চিৎকার করে ওঠে। অনেক, তুমি সবার সামনে আমাকে অপমান করলা। নিজে কি করেছো সেটা দেখেছো? বিয়ে করেছো এক কালকঠুরিকে, আর এখন আমার কাছে অধিকার ফলাতে আসছো? লজ্জা করে না তোমার? হ্যাঁ, আমি ভুল করেছি। আমি ওই হীরাকে চিনতে পারিনি, কারণ আমার চোখে তোর মতো কুরুচিপূর্ণ মানুষের নেশা ছিল। অবন্তী আমাকে যে সম্মান, ভালোবাসা, কেয়ার দিয়েছে, তুই তার নখের যোগ্যও নস। এখন তো এখন কি ওই কালো মেয়ের প্রেমে পড়েছো নাকি? যাও না, ওর পা ধোয়া পানি খাওগে। আমাকে জ্ঞান দিতে এসো না। আমি স্মার্ট, আমি লাইফে এনজয় করতে জানি। তোমার মতো পঙ্গু আর ব্যাকডেটেড মানুষের সাথে সময় কাটানোর মতো ফালতু সময় আমার নেই। চাইতাম তোকে, কিন্তু এখন না মিহি। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। তুই সুন্দরী হতে পারিস, কিন্তু তোর মনের ভেতরটা নর্দমার চেয়েও নোংরা। অনেক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে রেস্টুরেন্টের কাছে বেরিয়ে আসে। রাস্তায় এসে সে দীর্ঘশ্বাস ফেলে। তার মনে হচ্ছে আজ এই মস্ত বড় পাথর তার বুক থেকে নেমে গেছে। কিন্তু একই সাথে তার মনে পড়েছে অবন্তীর কথা। অবন্তীকে সে সরি বলবে, সব কিছু ঠিক করবে সে। রাতে যখন অনেক বাড়িতে ফেরে তখন ঘড়িতে 12টা। শরীর আর মন দুটোই প্রচণ্ড তেতো হয়ে আছে, তবে মেজাজ চরম খারাপ হয়ে আছে। সে কলিং বেল টিপতে যাবে, তার আগেই দরজা খুলে যায়। অনেক দরজার কাছে। অনেক অবাক হয়ে দেখে সামনে অবন্তী দাঁড়িয়ে। তার পরনে সাদা রঙের একটা সুতির শাড়ি, চোখে ঘুম জড়ানো। মিহির করা অবজ্ঞা, রেস্টুরেন্টে সেই চর আর নিজের ভাঙা শরীরের অসহায়ত্ব তাকে মানসিক যন্ত্রণায় চরম সীমানায় নিয়ে গেছে। দরজা খুলতেই সামনে অবন্তীকে দেখে তার বিরক্তি আরও কয়েক গুণ বেড়ে যায়। অবন্তী দরজায় দাঁড়াতেই অনেকের সারা শরীরে চোখ বুলিয়ে প্রশ্ন করে, সারাদিন কোথায় ছিলেন অনিক সাহেব? আপনার কি একটুও জ্ঞান নেই? এই অসুস্থ শরীর নিয়ে কেউ এভাবে সকাল থেকে রাত পর্যন্ত নিখোঁজ থাকে? আপনার পায়ে এখনও ব্যথা আছে, ওষুধ খাওয়ার সময় পার হয়ে গেছে। কেন দেরি হলো এত? কি করছিলেন সারাদিন? কতবার কল করেছি জানেন? আপনি কেন ফোনটা রিসিভ করেননি? কি সমস্যা আপনার? সারাদিন কত টেনশনে ছিলাম জানেন আপনি? আপনার কি একটু আমাদের জন্য চিন্তা হয় না? নিজেকে কি সব সময় এমন বাচ্চাদের মতোই করে চলতে হয়? যদি আবার কিছু হতো? অনেক কোনো কথা না বলে অবনীকে ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু অবন্তী তার পথ আগলে দাঁড়ায়। তার চোখে মুখে এখন কেবল স্বামীর প্রতি অধিকার আর দুশ্চিন্তা প্রকাশ পাচ্ছে। সে আবার বলে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি জেরা করছি আপনাকে। কার সাথে দেখা করতে গিয়েছিলেন? মেয়ের কাছে গিয়েছিলেন তো? কেন নিজের সম্মান বারবার ওনার কাছে বিকিয়ে দিতে? ওনার মতো একটা মেয়ে আপনাকে কোনোদিনও শান্তি দেবে না। কি ভেবেছেন আপনি নিজেকে কি ভেবেছেন? আমরা এদিকে টেনশন করব আর আপনি বাইরে গিয়ে মজা করবেন? ফোনটাও তো ধরে জানাতে পারতেন যে আপনি কই আছেন বা ঠিক আছেন কিনা। হ্যাঁ অনেক, এমন কেন করলি? অবনী না পেরে আমাকে কল করেছে, তোর খোঁজ নিতে বলেছে। আমি চলে এসেছি। তোর কি একটু কমন সেন্স হবে না? দুজনের কথার ফাঁকে হঠাৎ অনেক আকাশকে এগিয়ে আসতে দেখে। আকাশকে এভাবে বাড়িতে এত রাতে দেখে অনেকের মেজাজটা আরও খারাপ হয়ে যায়। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আকাশ যখন অবন্তীর কাছে এসে হাতের সাথে হাত রেখে দাঁড়ায় আর অবন্তী তা খেয়ালও করে না, তখনই অনেকের সহ্য ক্ষমতার বাঁধ ছিঁড়ে যায়। মিহির উপর জমানো সব রাগ, অপমান আর ব্যর্থতা এক নিমেষেই বিস্ফোরিত হয়। সে হুট করেই তার হাতটা চালিয়ে দেয় অবন্তীর গালে। ঠাস করে একটা শব্দ হয় জোরে। প্রচণ্ড ঝড়ের আঘাতে অবন্তী টাল সামলাতে না পেরে আকাশের উপরে গিয়ে পড়ে, আর কানের পাশটা ঝিমঝিম করে ওঠে। ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে আসে। আকাশ অবন্তীকে চাপটে ধরে। অনেক আরও খেপে যায়। আকাশ অবন্তীকে সোজা করে দুজনে দাঁড়ায়। আকাশ অনেককে ধাক্কা দিয়ে বলে, পাগল হয়ে গেছিস তুই? অবন্তীর গায়ে হাত তুলেছিস? তোর মাথা ঠিক আছে? সে তোর বউ, তোকে প্রশ্ন করার অধিকার আছে ওর। তুই জবাব না দিলে না দিবি তাই বলে মারবি ওকে? আকাশ থামো। অনেক কি হয়েছে তোমার? এমন করলে কেন? চুপ, একদম চুপ।
কেউ কোনো কথা বলবি না। তোর সাহস কত বড় যে তুই আমাকে জেরা করিস? তুই কে? আমার কে হস তুই? বাবার দয়ায় এই বাড়িতে এসে এখন আমার উপর হুকুম চালাচ্ছিস? তোর এত সাহস কে দিয়েছে? আমি কই থাকবো না থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুইও তো ভালোই আছিস নতুন বন্ধু বানিয়ে। এত রাতে তাকেও বাড়িতে ডেকেছিস। এখন এত নাটক করছিস কেন? থাক, তুই তোর বন্ধুর কোলে শুয়ে থাক। দেখলি না আমি তোকে মারলাম আর তোর কাছের বন্ধু দৌড়ে আসলো। ব্যথাটা তার লেগেছে। আমার এত মুখে মুখে কেয়ারের প্রয়োজন নেই। হ্যাঁ, আমি খারাপ। আমি তোকে অপমান অবহেলা করেছি, তার জন্য মিহি চলে গেছে শাস্তি হিসেবে। চাই না আমি কাউকে, আমি একা থাকতে চাই। কারো লাইফে অশান্তির কারণ হতে চাই না, কারো জীবনে কষ্টের কারণ হতে চাই না। রাত পোহানোর আগে তোকে আমি যেন এই বাড়িতে বা আমার সামনে কখন আর না দেখি। অবন্তী গাল ধরে ডুকরে কেঁদে ওঠে। সে অবিশ্বাস্য চোখে অনেকের দিকে তাকায়। অনেকের মা বাবাও এসে দাঁড়িয়েছেন। সে বিশ্বাসই করতে পারছে না সবার সামনে অনেক এমন করে চড় মেরেছে, কথা বলছে। আমি আপনার কে সেটা আজ আপনি চড় মেরেই বুঝিয়ে দিলেন অনেক সাহেব। বাজে কথাও শোনালেন অনেক। হ্যাঁ, আপনি আসলেই খারাপ। এত বেশি খারাপ যে যাকে রাত দিন যত্ন নিলাম সে এক নিমেষেই তার স্ত্রীর উপরে বাজে কথা বলতে পারে। তবে আজ আমি তো শুধু আপনার ভালোর জন্যই বলছিলাম। আপনার শরীরটা। আমার শরীরের চিন্তায় তোকে মরতে হবে না। ওই মিহি যা বলেছে ঠিকই বলেছে। তোর মতো একটা পচা কুচিত মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই নরক হয়ে গেছে। তোর মুখটা দেখলেই আমার ঘৃণা লাগে। তুই আমার পায়ে হাত দিস, আমার গা ছুঁয়ে দিস, ভাবলেই আমার শরীর ইরি করে ওঠে। মনে হয় কোনো নর্দমার কাদা আমার গায়ে লাগছে। অনেক। চুপ কর, আমার ভিতরে কেউ কথা বলবে না। আশরাফ সাহেব আর রেহানা বেগম এগিয়ে আসেন। দৃশ্যটা দেখে আশরাফ সাহেব স্তব্ধ হয়ে গেছেন। অনিক, এটা কি হচ্ছে? তুমি অবন্তীর গায়ে হাত তুলেছ? এমন বস্তির লোকেদের মতো ব্যবহার কেন করছো? হ্যাঁ, তুলেছি। ও নিজেকে এই বাড়ির মালকিন ভাবতে শুরু করেছে। বাবা, তুমি একে কেন এই বাড়িতে আনলে? আমি তো তাকে বিয়ে করতে চাইনি। কেন আমাকে ওর সাথে বিয়ে করিয়ে দিয়েছো? একটা মেথরানির মতো দেখতে মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। এর বাবার তো নুন আনতে পান্তা ফোড়ায়, আর এখানে এসেও আমাকে শাসন করে। এই যে অবন্তী, শোন, তুই ছিলি আমার মামাতো ভাইয়ের সিনিয়র বান্ধবী, মানে এক কথায় বড় বোনের মতো। আর এখন বসে যে আমার বিছানায় আসার স্বপ্ন দেখিস, তোর এই স্বপ্ন আমি কোনোদিনও পূরণ হতে দেব না। অবন্তী মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রেহানা বেগম তাকে জড়িয়ে ধরতে গেলে অনেক আরও তেতে ওঠে। মা, ওকে ধরো না। ওর মতো মেয়েদের এই অপমানটাই প্রাপ্য। ও কি ভেবেছে সেবা করে আমাকে উদ্ধার করে ফেলবে? তোর সেবা আমি ডাস্টবিনে ফেলে দিই। তোর হাতের রান্না আমার কাছে বিষের মতো লাগে। তুই আমার ঘরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। কেন মরতে আমাকে বিয়ে করলি? হ্যাঁ, অনিক, মুখ সামলে কথা বলো। তুমি জানো না ও তোমার জন্য কি করেছে? জানি বাবা, জানি। হয়তো টাকার কথা বলবে তো। ওর বাবা জমি বিক্রি করে তোমাকে বাঁচিয়েছে, তো কি হয়েছে? না অনিক, দেশে আসার পর তুমি যখন নেশা করে রাস্তায় মেয়ের সাথে বাজে কাজ করতে গিয়েছিলে, সেই মেয়েটাই অবন্তী। আর সেই পুলিশ কমপ্লেন করেনি, না হলে তুমি ছেলে থাকতে। তো আমি কি বলেছি বাঁচাতে? আমি বরং জেলেই ভালো থাকতাম। অন্তত এই বালছাল তো রোজ দেখতে হতো না। আমি পুরো বিরক্ত। সবার সামনে বলছি আমি তাকে চাই না, তাকে ডিভোর্স দিতে চাই। আর 1.5 মাস লাগবে ডিভোর্স দিতে। তারপর আমি সব ছেড়ে এখান থেকে চলে যেতে চাই। অবন্তী এবার মাথা তুলে তাকায়। তার চোখে পানি যেন আগুনের মতো জ্বলছে। সে প্রচণ্ড ভাঙা গলায় কথা বলতে শুরু করে। অনেক হয়েছে অনিক সাহেব, অনেক অপমান সয়েছি। আপনি আমাকে কালো বলেছেন, আমি মেনে নিয়েছি। গরিব বলেছেন, মাথা পেতে নিয়েছি। কিন্তু আজ আপনি আমার ভালোবাসা আর বাবার ত্যাগকে অপমান করলেন। আপনি ঠিকই বলেছেন, আমি আপনার যোগ্য নই। আপনার যোগ্যতা হলো মিহির মতো মেয়েরা, যারা আপনার বিপদে আপনাকে লাথি মেরে চলে যায়। হ্যাঁ, সেই ভালো। ওর লাথিও তোর সেবার চেয়ে দামি। তোর এই মুখ আর কোনোদিনও আমার সামনে আনবি না। কাল সকালে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবে, না হলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আশরাফ সাহেব প্রচণ্ড রেগে অনেকের সামনে এগিয়ে আসেন। ঠাস ঠাস করে দুটো চড় অনেকের গালে। অনিক, যদি অবন্তী এই বাড়ি থেকে যায় তবে তুইও এই বাড়িতে আর থাকতে পারবি না। আমি তোকে তেজ্যপুত্র করব। করো, তাও ভালো। তবু এই অভিশাপ থেকে মুক্তি পাবো। আমি আর এই মায়াবী ড্রামার মধ্যে নেই। না বাবা, সেসব লাগবে না।
আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার তাকে দরকার নেই, সে একাই ভালো থাকুক। যোগ্যতা যেখানে নেই সেখানে থেকে অন্তত আর কষ্ট পেতে চাই না। আমি চাই না আমার মতো ফালতু কোনো মেয়ের জন্য আপনাদের বাবা ছেলের সম্পর্ক নষ্ট হোক। আমি নিজেকে সব কিছু থেকে আড়াল করে নিলাম। অনেক সাহেব, ভালো থাকবেন আপনি। আর কখনো আপনার সামনে আসবো না, কথা দিচ্ছি। আমি নিজ ইচ্ছাতে কখনো আপনার সামনে আর আসবো না। যা তো এখান থেকে, গেলেই পাচ্ছে। অনেক লাঠিতে ভর দিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। দরম করে দরজা লাগিয়ে দেয় সে। সারা বাড়িতে এক বিভীষিকাময় নীরবতা নেমে আসে। অবন্তী তখনও মেঝেতে বসে আছে। সে আজ আর কারো সান্ত্বনা শুনছে না। তার মনে হচ্ছে তার ভিতরটা মরে যাচ্ছে। মা অবন্তী, তুমি ওর কথা ধরো না, ও তো অসুস্থ। ও ড্রিঙ্ক করে রেগে নেশা করে আবল তাবল বলেছে মা। না মা, ও অসুস্থ শরীরে সত্যিটা বলে দিয়েছে। রেগে মানুষ সত্যি বলে। আমি ওর চোখে ঘৃণা ছাড়া আর কিছুই দেখিনি। মানুষ হিসেবে আমার কি কোনো দাম নেই মা? আমি কালো বলে কি আমার কোনো অনুভূতি নেই? আশরাফ সাহেব কোনো কথা বলতে পারেন না। তিনি শুধু লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। অবন্তী ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে বলে, অনেক উপকার করেছো ভাই, শেষ উপকারটুকু করবে প্লিজ? বলো কি করব? আমাকে আমার গ্রামে রেখে আসতে পারবে আজই, এখনই, এই মুহূর্তে? মা কথা শোনো। ভালো থাকবেন বাবা মা। 1.5 মাস পর ডিভোর্স লেটার পাঠাবে আপনার ছেলে। যদি কষ্ট দিয়ে থাকি তো মাফ করে দিন। আকাশের সাথে অবন্তী বের হয়ে পড়ে। সে আর কোনো কথা বলে না, পিছনেও ঘুরে তাকায় না। আর অনেক, সে বাথরুমে বসে ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে বসে মাতালদের মতো করে হাসছে। তার হাতটা এখনও কাঁপছে। অবন্তীর গালে চড় মারার পর থেকে কেন যেন তার নিজের ভিতরটা কুঁকড়ে যাচ্ছে। সে কি বেশি করে ফেলেছে? কিন্তু মিহির উপর রাগের বাস তো কোথাও না কোথাও বাড়তেই হতো। হাসতে হাসতে বলে, আমি তোকে ঘৃণা করি অবন্তী, তোকে আমি কোনোদিনও ভালোবাসবো না। তুই চলে যা আমার জীবন থেকে। অনেক ওয়াশরুমে ঝরনা ছেড়ে দিয়ে সেটার নিচে বসে থাকে। ঠান্ডা পানি তার শরীরের উপর পড়ছে, কিন্তু ভিতরের আগুন নিভছে না। সে ঝর্নার নিচেই মেঝেতে বসে পড়ে, মাথাটা দেওয়ালে ঠেকিয়ে সে ভাবতে থাকে, কেন তার জীবনটা এমন হয়ে গেল। পরনের কাপড় ভিজে একাকার, শরীর ঠান্ডায় জমে যাচ্ছে, তবুও তার হুঁশ নেই। ভোরের দিকে অনেকের শরীর আর সইতে পারে না। প্রচণ্ড কাঁপুনি দিয়ে তার জ্বর আসে। সে কোনো মতে টলতে টলতে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় এসে আছড়ে পড়ে। পুরো শরীর আগুনের মতো জ্বলছে। ওদিকে ভোরের সূর্য ওঠার আগেই অবন্তী তার বাড়িতে এসে পৌঁছয়। সকাল 10টা বাজে। অনেকের ঘর থেকে কোনো সারা শব্দ নেই। রেহানা বেগম কয়েকবার ডেকেও কোনো শব্দ পেলেন না। শেষমেশ ইমতিয়াজকে ডাকে তারা। সে এসে দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকে। দেখে অনেক কম্বল মুড়ি দিয়ে প্রায় অবচেতন অবস্থায় পড়ে আছে। তার মুখটা লাল হয়ে আছে। অনেক, কি হয়েছে তোর? শরীর এত গরম কেন? এমন করে শুয়ে আছিস? তোর তো দেখি অনেক জ্বর। সে কম্বল সরাতেই দেখে অনেকের পরনে তখনও সেই রাতের ভেজা কাপড়। জ্বর এখন 104 ডিগ্রি ছাড়িয়ে গেছে। অনেক জ্বরের ঘোরে বিড়বিড় করছে। পানি, পানি দাও অবন্তী, কোথায় তুমি? পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। অবন্তী, মাথায় হাত রাখো। ইমতিয়াজের অনেকের প্রতি অনেক রাগ হয়, তবুও তার কাজিনের জন্য ডক্টর ডাকে। কিন্তু অনেকের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে। জ্বরের ঘোরে অনেক অবাস্তব সব দৃশ্য দেখছে। সে দেখছে অবন্তী তার কপালে জলপটি দিচ্ছে। সে অনুভব করছে অবন্তীর সেই সরু আঙুলগুলো তার চুলে বিলি দিয়ে কেটে দিচ্ছে। ঘোরের মধ্যে অনেক বলে, অবন্তী, এই তো তুমি এখানে। রাগ করো না, আমি ভুল করেছি। তোমার গায়ে হাত তোলা ঠিক হয়নি। দেখো, আমার খুব কষ্ট হচ্ছে, একটু মাথায় হাত বুলিয়ে দাও না। তুমি থাকলে শান্তি লাগে অনেক। কালকে অনেক রেখেছিলাম, ভাগ্যিস তুমি চলে যাওনি। সে হাত বাড়িয়ে কাউকে খোঁজে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু তার মা, বাবা আর ইমতিয়াজ পাশে দাঁড়িয়ে অনেকের এমন ঘোর দেখছে। বিকেলের দিকে অনেকের জ্ঞান একটু ফিরলে সে চোখ মেলে চারপাশটা দেখে। ঘরটা একদম শুনশান। টেবিলের উপর ওষুধ
সাজানো নেই, তার পিছু সেই কফির কাপটাও নেই, খাবারও নেই। মা, মা, রেহানা বেগম ঘরে ঢোকে। অনেক খুব করুণ স্বরে প্রশ্ন করে, মা, অবন্তী কোথায়? ডাকো ওকে, ওর সাথে আমার কথা আছে। ওর এত বড় সাহস, ও এখনো আমাকে খাবার দিয়ে যায়নি। অবন্তী কোথায়? ও কি এখনো রান্না করে বসে আছে? ওকে ডাকো না, আমার মাথাটা খুব ধরেছে। রেহানা বেগম গম্ভীর চোখে নিজের ছেলের দিকে তাকায়, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, তাকে ডাকছিস কেন? আমি আছি, বল। না, আমার ওকে লাগবে, ওকে ডাকো। কেন? তাকে ইচ্ছা মতো কথা শোনাতে পারবি তাই ডাকছিস? ও চলে গেছে অনেক। ভোরের আলো ফোটার আগেই আকাশের সাথে ও গ্রামে চলে গেছে। ও বলে গেছে ওর আর ফেরার কোনো জায়গা নেই এখানে। ডিভোর্স লেটারও পাঠিয়ে দিতে বলেছে তোকে। অনেকের মনে হলো কেউ তার বুকের উপর ভারী পাথর চাপা দিয়েছে। সে বিকেলে উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না। ও চলে গেল? আকাশ ওকে নিয়ে গেছে? কেন মা? ও কি আমাকে এই অবস্থায় ফেলে যেতে পারলো? আমি কি করলাম? এমন সময় ইমতিয়াজ ঘরে ঢোকে। সে রেগে বলে ওঠে, কেন যাব না? তুই ওকে মানুষ বলে গণ্য করতিস? কাল রাতে ওর গায়ে রক্ত তুই ঝরিয়েছিস, আর তোকে সেবা করতে চেয়েছিল, আর তুই ওকে ম্যাথর রানী বলেছিস। আকাশ ওকে সম্মান দিতে জানে, তাই ও আকাশের সাথে গেছে। তোর মতো একটা ননসেন্স মানুষের সাথেও সে কেন থাকবে? ভালো করেছে চলে গেছে, যা মুখে এসেছে ভুলেছিস, এখন তাকে খুঁজছিস। ভুবে চলো তো ওর ঘর থেকে, থাকুক ও একা। অনেক একা ঘরে পড়ে থাকে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে অবন্তী সে মায়াবী মুখ। সে মিস করছে অবন্তী সে বকুনি। বারবার বলতো, অনেক সাহেব, ওষুধটা খেয়ে নি। অনেক সাহেব, বেশি নড়াচড়া করবেন না। সে মিস করছে অবন্তীর হাতে সেই অসাধারণ খাবারের স্বাদ, যা মিহির দামি রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি তৃপ্তিদায়ক ছিল। সে জানালা দিয়ে বাইরে তাকায়। আকাশ মেঘলা। অনেকের মনে হচ্ছে তার পুরো পৃথিবীটাই আজ ধূসর হয়ে গেছে। সে বুঝতে পারছে ওই কালো মেয়েটা এখন যেন তার জীবনের আলো হয়ে উঠেছিল। অবন্তী, ফিরে আসো। আমি আর তোমাকে কালো বলবো না, আমি আর তোমাকে অপমান করব না। আমি বুঝতে পেরেছি আমি অন্ধ ছিলাম। আমি তোমাকে চাই অবন্তী, শুধু তোমাকে। কিন্তু অনেকের এই আর্তনাদ শোনার মতো কেউ নেই। অবন্তী এখন অনেক দূরে, যেখানে অনেকের এই বিরক্ত অহংকার পৌঁছতে পারবে না। অনেক বালিশে মুখ গুজে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। 1.5 মাস পার হয়ে গিয়েছে। অনেকের ঘরটা এখন যেন এক অন্ধকার গুহা। জানালার পর্দাগুলো সবসময় টানা থাকে। অনেক আয়নার সামনে দাঁড়ায় না অনেক দিন। তার গালে লম্বা দাড়ি গোঁফ গজিয়েছে, চোখে নিচে কালি পড়ে গিয়েছে। এক সময়ের ফিটফাট অনেক এখন যেন এক ভবঘুরে। সে ঠিক মতো খায় না, কারোর সাথে কথা বলে না। সারাদিন শুধু অবন্তীর ফেলে যাওয়া একটা জিনিসগুলো হাতে নিয়ে বসে থাকে। সে 1.5 মাস অবন্তীর কাছে যায়নি, কারণ সে অন্যায় করেছে। কি মুখে যাবে? তবে অনেক বুঝতে পারছে অবন্তী কোনো সাধারণ মেয়ে ছিল না। সে ছিল অনেকের জীবনের অক্সিজেন, অথচ সেই অক্সিজেনকেই সে নিজ হাতে গলা টিপে শেষ করে দিতে চেয়েছিল। অবন্তী, আমি তো জানতাম না তোমার মায়াটা এত গভীর। আমি তো শুধু তোমার রং দেখেছি, তোমার বিশাল হৃদয়টা দেখার চোখ আমার ছিল না। ফিরে আসো অবন্তী, একবার শুধু এসে বলো, অনিক সাহেব আমি এসেছি, আমি সব কথা শুনবো তোমার। ওদিকে গ্রামে অবন্তী নিজের দিনগুলো কাটাচ্ছে। সে এখন অনেক বেশি শান্ত, তবে তার মনের ভিতরে এক ধরনের চাপা অস্থিরতা। সে রোজ সকালে কিডন্যাপারের অপেক্ষায় থাকে। সে নিশ্চিত আজ হোক বা কাল অনেকের পাঠানো ডিভোর্স লেটারটা তার হাতে পৌঁছাবে, কারণ অনেক তো তাকে ঘৃণা করত। অবন্তী জানে না এই 1.5 মাসে অনেক কতটা বদলে গিয়েছে। অবন্তী ইমতিয়াজ বা আশরাফ সাহেবের সাথেও কোনো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। অনেকের কথা মনে পড়ে আবার বুকটা ফেটে যায়। আর এদিকে রেহানা বেগম ছেলের এই অবস্থা দেখে সহ্য করতে পারছে না। একদিন তিনি আশরাফ সাহেবকে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। ওগো, ছেলেটা তো না খেয়ে মরে যাবে। চলো না আমরা দুজনে গিয়ে অবন্তীকে হাত ধরে ফিরিয়ে আনি। ও খুব ভালো মেয়ে, আমাদের কথা ও ফেলবে না। না রেহনা, যে অন্যায় অনেক করেছে তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে।
যে নিজে হাতে লক্ষ্মীকে বিদায় করেছে তাকেই গিয়ে ফিরিয়ে আনতে হবে। আমি চাই অনেক নিজের ভুল বুঝতে পেরে নিজেই গিয়ে ক্ষমা চাক। জোর করে কাউকে আনা যায় না। ঠিক সেই সময় ইমতিয়াজ অনেকের ঘরে ঢোকে। ঘরটার ভিতরে সিগারেটের গন্ধে আর বমি আসার উপক্রম। সে গিয়ে দরজা করে জানলার পর্দাগুলো সরিয়ে দেয়। রোদের তীব্র আলোয় অনেক চোখ কুঁচকে ফেলে। আর কতদিন এভাবে নিজেকে পোষাবি অনেক? তুই কি ভাবছিস ঘরে বসে কাঁদলেই অবন্তী ফিরে আসবে? ও তো আমাকে ঘৃণা করে ভাইয়া, ও ফিরবে না। আমি ওর গায়ে হাত তুলেছি, ওকে কুৎসিত বলেছি, কত কত অপমান করেছি, বাজে কথা বলেছি। কি করব আমি? পর্দা নামাও, রোদ দেখতে চাই না। তুই জানিস না অবন্তী তোকে কতটা ভালোবাসে। ও এখনো তোর অপেক্ষায় পথ চেয়ে বসে আছে হয়তো। যা গিয়ে ওকে ফিরিয়ে আন, আজকেই যা। তুই কি আগে সে অহংকারী অনেক হবি, নাকি অবন্তীর মনের মতো অনেক হবি? একমাত্র তুই পারবি তাকে ফেরাতে। অনেকের চোখ হঠাৎ এক অদ্ভুত তৃপ্তি খেলে যায়। সে উঠে দাঁড়ায়। সে বুঝতে পারে কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। তুমি ঠিক বলেছো ভাইয়া, আমি যাব, আমি ওকে ফিরিয়ে আনবই। তবে সে কি আমাকে ক্ষমা করবে? হ্যাঁ, যেই দেখ না গাধা। অনেক আর দেরি করে না, ওয়াশরুমে ঢুকে পড়ে। দীর্ঘ সময় নিয়ে সে গোসল করে, নিজের অগোছালো দাড়িগোপ কাটে, চুলগুলো সুন্দর করে স্টাইল করে আঁচড়ায়। সে আজ একটা নেভি ব্লু রঙের শার্ট পরেছে, যেটা অবন্তী একবার খুব পছন্দ করেছিল। আয়নায় নিজেকে দেখে সে মুচকি হাসে। আজ তাকে সে বিদেশের স্মার্ট অনেকের মতো লাগছে ঠিকই, কিন্তু তার চোখে এখন আর অহংকার নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। অবন্তীর বাবা সাইদ সাহেব আজ খুব খুশি। অনেক দিন ধরে অবন্তী বলছিল তাজা মাছ খাবে। পেনশনের টাকাটা হাতে পেতেই তিনি বাজারের সবচেয়ে বড় চিতল আর আইড় মাছটা কিনে এনেছে। উঠানে বটি নিয়ে বসেছে অবন্তী, পরনে খুব সাধারণ একটা সুতি কাপড়, চুলে আলগা হাতের খোপা। সে সে যখন গাছ কাটবার প্রস্তুতি নিচ্ছে, তখনই একটা দামি কালো রঙের গাড়ি তাদের জরাজীর্ণ গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। মাঝকাটা ছেড়ে থমকে দাঁড়ায় অবন্তী। সাইদ সাহেবও ঘর থেকে বেরিয়ে আসেন। এমন অজপাড়া গায়ে দামি গাড়ি রেখে প্রতিবেশীরাও বেড়ার আড়ালে উকি দিচ্ছে। বাড়ি থেকে ধীর পায়ে নেমে আসে একজন অত্যন্ত সুদর্শন যুবক, পরনে নেভি ব্লু শার্ট, চোখে মুখে একরাশ ক্লান্তি আর হাহাকার। অবন্তী নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। অনেক এখানে কেন? তবে কি 1.5 মাস পর সেই কাঙ্ক্ষিত বিচ্ছেদ পত্রটা তিনি নিজ হাতে দিতে এসেছেন? সাইদ সাহেব খুশিতে ডগমগ হয়ে এগিয়ে যায়। তিনি তো জানে অনেক বিদেশে গেছে জরুরি কাজে, তাই অবন্তী এখানে এসে থাকছে 1.5 মাস। আরে অনেক বাবাজি, তুমি এ সময় হঠাৎ? আগে বলে তো অনেক কিছু বাজার করতাম। এভাবে না বলে প্রথমবার আসলে। এসো বাবা, ভিতরে এসো। অবন্তী হাতের বটিটা একপাশে সরিয়ে রেখে দাঁড়ায়। তার বুকটা ধক করে ওঠে। সে তোতলাতে শুরু করে। অনেক সাহেব, আপনি আপনি এখানে হঠাৎ কোনো খবর ছাড়াই? লেটারটা কি তবে আপনি নিজেই নিয়ে এসেছেন? অনেক কোনো উত্তর দেয় না। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে অবন্তীর ওই সাধারণ মায়াবী মুখটার দিকে তাকায়। পরক্ষণেই সে এক প্রকার ছুটে এসে সাইদ সাহেবের সামনে অবন্তীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। অবন্তী সারা শরীর কাঁপতে থাকে। সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে অবন্তীর আলিঙ্গনে। অনেক তার ঘাড়ের কাছে মুখ গুজে ছোট বাচ্চাদের মতো ডুকরে কেঁদে ওঠে। আমায় ক্ষমা করো অবন্তী, আমায় মাফ করে দাও। আমি লেটার দিতে আসিনি, আমি আমার প্রাণ ফিরিয়ে নিতে এসেছি। তোমার পায়ে ধরি, আমাকে এই নরকে আর একা ফেলে রেখো না। আমি মরে যাব অবন্তী, আমি সত্যিই মরে যাব তোমাকে ছাড়া। অবন্তী স্তব্ধ হয়ে যায়। অনেকের চোখের পানিতে তার শাড়ি ও কাঁধ ভিজে যাচ্ছে। সাইদ সাহেব কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে পরিস্থিতির গভীরতা বুঝতে পারে। তিনি মুখ চেপে হাসতে হাসতে ঘরের ভিতরে চলে যায়। অনেক অনেক সাহেব, কি করছেন আপনি? বাবা দেখছে, সবাই দেখছে। ছাড়ুন আমাকে। আপনি তো বলেছিলেন আমার শরীরের ছোঁয়া আপনার কাছে বিষের মতো। আজ কেন এনেকে আমি করছেন?
অনেক অবন্তীকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তার গলার স্বর কান্নায় বুঝে আসছে। আমি অন্ধ ছিলাম অবন্তী, আমি অন্ধ ছিলাম। আমি তোমার গায়ের রং দেখেছি, কিন্তু তোমার আত্মার শ্রদ্ধতা দেখিনি। তোমার এই শ্যামলা বরণী এখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। 1.5 মাস ধরে আমি একটা মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। ঘরের প্রতিটি কোণায় আমি তোমার ঘ্রাণ খুঁজেছি। আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া অনেক শুধু একটা নাম, কোনো অস্তিত্ব নেই। অনেক সাহেব, আপনি ভেবেছেন কি এসে জড়িয়ে ধরলেই সব ঠিক হয়ে যাবে? আমি কি কোনো খেলনা? আপনি যখন ইচ্ছে অপমান করবেন, আর যখন ইচ্ছে এসে বলবেন মাফ করে দাও। আপনি জানেন আমি প্রতিদিন রাতে বালিশ ভিজিয়েছি আপনার দেওয়া এই অপমানের কথাগুলো মনে করে। অনেক ধীর পায়ে অবন্তীর পায়ের কাছে বসে পড়ে। সে অবন্তীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। জানি অবন্তী, আমি খুব জঘন্য কাজ করেছি। আমি তোমার যোগ্য নই। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ এভাবে মুখ ফিরিয়ে দেখো না। তোমার এই নীরবতা আমার এই বুকটা ছিঁড়ে ফেলছে। অবন্তী হুট করে একটা জেদ চেপে বসলো। সে চোখের পানি মুছে গম্ভীর গলায় বলল, আচ্ছা, শাস্তি নিতে পারবেন তো? তাহলে শোনেন, এই যে 1 ঝুড়ি মাছ বাবা এনেছে, এগুলো সব আপনাকে এখন বেচে দিতে হবে। আর শুনুন, রান্নাঘরে গিয়ে আমার জন্য নিজ হাতে 1 কাপ কড়া করে চা বানিয়ে আনবেন। আমি দেখতে চাই আপনার এই সাহেবগিরি এখন কোথায় থাকে। অনেক 1 সেকেন্ডও দেরি করলো না। সে একটা তৃপ্তির হাসি দিয়ে উঠে দাঁড়ায়। এই কথা তুমি মাছ বাছতে বললে আমি পুকুর থেকে মাছ ধরে আনতে পারি তোমার জন্য। তুমি জাস্ট দেখো। অনেক শার্টের হাতা গুটিয়ে বসে পড়ে। যে ছেলে কোনোদিনও নিজের গ্লাসটা তুলে রাখেনি, সে আজ অবন্তীর নির্দেশে মাছের আঁশ ছাড়াতে ব্যস্ত। সায়েম সাহেব কিছু বলার জন্য এগিয়ে আসতে চায়, কিন্তু অবন্তী ইশারায় বারণ করে। অনেকের নাকে মাছের গন্ধ লাগছে, পরনের দামি শার্টে মাছের রক্ত এসে লাগছে, কিন্তু তার মুখে এক স্বর্গীয় শোক। অবন্তী সামনে থেকে তাকিয়ে দেখছে, তার অনেক সাহেব সত্যি বলতে গেছে। বেশ কিছু সময় পর কাজ শেষ হয় ঠিক মতো। অনেক নিজেকে পরিষ্কার করে অনেক নিজের হাতে চা বানিয়ে এনে অবন্তীর সামনে রাখে। অবন্তী এক চুমুক দিয়ে দেখলো চাটা পানসে হয়েছে, কিন্তু সে কিছু বলল না। অনেকের হাত ধরে অবন্তী ঘরে নিয়ে যায় তাকে। অনেক ঘরটার দরজা লাগিয়ে দিয়ে অবন্তীর খুব কাছে এসে বসলো। ঘরের আধো আলোয় অবন্তীর শ্যামলা মুখটা অদ্ভুত আবেদনময় লাগছে। অনেক আলতো করে অবন্তীর চিবুকটা স্পর্শ করলো। এখনো কি রাগ করে আছো? এই যে দেখো, আমার এই চোখ দুটো কিন্তু 1.5 মাস ধরে শুধু তোমাকেই খুঁজছে। তুমি বলেছিলে না তুমি কালো, অথচ দেখো আজ চাঁদের আলোর চেয়েও তোমার মুখটা আমার কাছে বেশি উজ্জ্বল লাগছে। এখন তো সব ভালোই লাগবে, পরে তো আবার মিহির কাছেই যাবেন। অনেক হুট করে অবন্তীকে পাঁজা গোলা করে কোলে তুলে নিল। অবন্তী চমকে গিয়ে অনেকের গলা জড়িয়ে ধরে। অনেক তাকে বিছানায় শুইয়ে দিয়ে তার চোখের উপর এক দীর্ঘ চুমু দেয়। মিহি মরে গেলেও আমি আর ওর দিকে তাকাবো না। আমি এখন শুধু আমার এই সিনিয়র বউয়ের প্রেমেই পাগল। অবন্তী, আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার চোখের এক ফোঁটা পানিও আমি মাটিতে পড়তে দেব না। তোমার এই কালো রংটাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এত দেরি করলে কেন আমার কাছে আসতে? কোন মুখে আসবো বলো? আমি তো ভেবেছিলাম আপনি মিহির কাছে ফিরে গিয়েছেন। আমি তো সাধারণ একটা কালো মেয়ে অনেক সাহেব। অনেক অবন্তীর মুখটা নিজের 2 হাতের আঁচলাই তুলে নেয়। অনেকের চোখ এখনো রক্তবর্ণ হয়ে আছে কান্নায়। মিহি, ওই বিষাক্ত সাপড়ির নামও আমার সামনে নিও না। আমার সুন্দরী বউ থাকতে আমি কেন ওই আবর্জনার কাছে যাব? অবন্তী, আমি জানি তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে অনেক বড় অপমান করেছি। তুমি চাইলে আমাকে 1000টা চড় মারো, কিন্তু আমাকে ছেড়ে থেকো না। আমি তোমার জন্য মরে যেতেও রাজি আছি। শুধু বলো আমাকে মাফ করেছো। অবন্তী হাসে, তার চোখের পানির ভিতর দিয়ে সেই মায়াবী হাসিটা ফুটে ওঠে, যা দেখার জন্য অনেক শত মাইল পাড়ি দিয়ে এসেছে। তুমি বড় অবুঝ অনেক সাহেব। যে মাফ করার সে তো অনেক আগেই করে দিয়েছে। মাফ না করলে আপনার জন্য প্রতিদিন জায়নামাজে বসে দোয়া করতাম না। চলো, খাবে। অনেক এবার অবন্তীর কপালে গভীর এক চুমু দেয়। অবন্তী লজ্জায় লাল হয়ে যায়। অনেক তার কানের কাছে ফিস ফিস করে বলে, আজ থেকে তোমার উপর আমার শুধু অধিকার নয়,
আজ থেকে আমি তোমার গোলাম, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ, আজ রাতে কিন্তু তোমার সাথে আমার বাসর রাত। আজ রাতে আমি তোমাকে শুধু ভালোবাসবো, সারা রাত তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকবো, তারপর রোমান্স করব। অনেক অবন্তীর হাতটা শক্ত করে ধরে থাকে, যেন একবার ছেড়ে দিলেই সে আবারও হারিয়ে যাবে। অনেক বুঝতে পেরেছে রূপ বড় না, গুণের মায়ায় মানুষকে আজীবন বেঁধে রাখে। আর অবন্তী বুঝতে পারল ধৈর্য ধরলে পাথরও ফুল ফোটে। অনেক দেরি করে না, অবন্তীর ঠোঁট বড় একটা চুমু দেয়। অনেকের উষ্ণ ঠোঁট অবন্তীর ঠোঁটে মিশে গেছে। অবন্তী আর নিজেকে সামলাতে পারল না, সেও চুমু খায়। তারপর অনেক ছেড়ে দেয় তাকে। সে অনেকের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অনেক অবন্তীকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে বৃষ্টির শব্দ যেন এক রোমান্টিক সুর তুলছে। এক সময় জেদি অহংকারী অনেক আজ তার কালো বউয়ের মায়ায় চিরতরে বন্দি। অবন্তীও বুঝে নিল তার এতদিনের সব অবহেলা আর অপমানের পূর্ণতা আজ এই নিবিড় আলিঙ্গনে মিলেছে। ভালোবাসি অবন্তী, আমার মামাতো ভাইয়ের সিনিয়র বান্ধবী যখন আমার বউ, তখন হারার কোনো প্রশ্নই ওঠে না। আমার মায়াবী জাদুকর, তোমাকেও অনেক ভালোবাসি। ঘরের আলোটা নিভে গেল, রয়ে গেল শুধু দুজনের হৃদস্পন্দনের শব্দ আর বৃষ্টির মিষ্টি সুর। তাদের নতুন করে শুরু হওয়া এই বাসর রাতটা যেন এক রূপকথার গল্পের মতোই পূর্ণতা পেল।